হ্যালো এভরিওয়ান, বঙ্গ আইটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা 20তম ব্যাচের 6 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমরা দেখব ম্যানেজিং বিলস এর আন্ডারে কি কি টুলস এর কাজ আছে এবং কোন প্রসিডিউরে টোটাল ম্যানেজিং বিলস চ্যাপ্টারটা কমপ্লিট করতে হয়, বা এখানে ম্যানেজিং বিলস এর যতগুলো কাজ আছে তার ভিতরে আপনার প্রত্যেকটা যদি জানা থাকে তাহলে কিন্তু আপনার যখন যেটা প্রয়োজন হবে বায়ারের সাথে কাজ করতে গেলে বা আপনার ফরেন ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা ফ্লুয়েন্টলি পারবেন। কিন্তু যদি কেউ এখানে কোনো একটা না জানা থাকে যে না আমি শুধু বাল্ক বিল ইম্পোর্টই করতে পারি, তাহলে কিন্তু সে আপনি এটা এক্সপার্ট হইতে পারবেন, কিন্তু বাকিগুলো কিন্তু অজানা অধরা থেকে যাবে। তা আমরা কিন্তু এক্সপার্ট হওয়ার জন্য এই কোর্সটাতে এনরোল করছি। তা এক্সপার্ট কিন্তু কোনো একটা বিশেষ টুলস বা কোনো একটা বিশেষ কাজে পারদর্শিতাকে মানে প্রকাশ করে না। এক্সপার্টনেস এমনই যে আমি এখানের কুইক বুকস উপরে বা জেরোর উপরে আমার পূর্ণাঙ্গ দখল আছে, সেটাই এক্সপার্ট বলা হতে পারে। কিন্তু শুধুমাত্র যে কোনো একটা বিশেষ কাজে যে কুইক বুকস বা জেরোর কোনো একটা বা একাধিক বিশেষ কাজ আমি পারি, বাকিগুলো অতটা এসেনশিয়াল না আমার কাছে, তাহলে কিন্তু সেটা কিন্তু এক্সপার্টের লক্ষণ না। কাজে আমরা কিন্তু আগে সব শিখবো যে কুইক বুকসে বা জেরোতে কি কি টুলস আছে, এ টু জেড সব টুলসের আমরা কাজ শিখবো, তারপরে আমরা প্রায়োগিক ক্ষেত্রে যখন যেটা ক্লায়েন্টের সাথে কাজ করতে হয় সেটা প্রয়োগ করব। তা চলেন পার্সেলস অর্ডারে আমরা চলে যাব। ঠিক যেমনটা আমরা ম্যানেজিং সেলসে দেখছিলাম যে রেকর্ডিং এস্টিমেট, এটা কিন্তু সেলস চ্যাপ্টার ছিল। যে এস্টিমেটে আমরা কি রেকর্ড করব, আমি আমার কাস্টমার যদি আমাকে কোনো আমার কাছ থেকে কোনো প্রোডাক্ট নিতে চায়, সেটা যদি সে আমাকে পাঠায়, তাহলে আমি তার সেই যে পার্সেস অর্ডার পাঠাবে, সেক্ষেত্রে কিন্তু আমি আমার এগেনস্টে আমি কিন্তু কি করব, মানে আমি আমার আমার প্রতিষ্ঠানে হিসাব করব, সেটা হচ্ছে বা রেকর্ড করব এস্টিমেট হিসেবে। ঠিক এখানে কিন্তু তার উল্টো, পার্সেস অর্ডার ম্যানেজিং বিলসে পার্সেস অর্ডারটা কি, এখানে কিন্তু ঠিক উল্টো। কেমন যে ওইখানে ম্যানেজিং এস্টিমেটে বা রেকর্ডিং এস্টিমেটে আমার কাস্টমার আমাকে পার্সেস অর্ডার, অর্থাৎ সে প্রোডাক্ট কেনার জন্য আমার কাছে পার্সেস অর্ডার পাঠিয়েছিল এবং সেটা আমি এস্টিমেট হিসেবে রেকর্ড করছি। ঠিক এখানে আমি পার্সেস অর্ডার পাঠাবো আমার সাপ্লায়ারের কাছে, অর্থাৎ আমি যাদের কাছ থেকে বাল্ক কোয়ান্টিটিতে কিনি বা পণ্য কিনি, আমি যাদের কাছ থেকে বাল্ক কোয়ান্টিটিতে, তাদেরকে আমি পার্সেস অর্ডার পাঠাবো। আমি আমার এন্ড থেকে যেটা পাঠাবো সেটাই তো আমার প্রতি মানে সফটওয়্যারে রেকর্ড করব। ঠিক আমার কাস্টমার যখন পাঠিয়েছিল আমাকে, সে পার্সেস অর্ডার পাঠাক, কিন্তু আমি তো আমার তো দায়িত্ব কি কি, আমি এস্টিমেট হিসেবে রেকর্ড করছিলাম। এখানে কিন্তু ঠিক আমি পার্সেস অর্ডার পাঠাচ্ছি, এখানে ওই এস্টিমেট কে রেকর্ড করবে, এই পার্সেস অর্ডারকে অ্যাজ এ এস্টিমেট গণ্য করে রেকর্ড করবে কে, আমার সাপ্লায়ার। তার কাছে এটা এস্টিমেট, কিন্তু আমার কাছে কিন্তু এটা পার্সেস অর্ডার। কাজেই এখন আমরা দেখব কিভাবে একটা পার্সেস অর্ডার আমরা রেকর্ড করব। এখানে যে ডাটা আছে, এই যে পার্চেজ অর্ডার অ্যান্ড বিল, এটা আপনারা ক্লাস 6 এ পেয়ে যাবেন। ক্লাস 6 এর যে গুগল ড্রাইভ ডাটা, সেখানে পেয়ে যাবেন। ডাটাবেস চাইতে হবে না কোনো ক্লাসে। এটা ওপেন করবেন, এটা ওপেন করলে দেখবেন যে একাধিক এক্সেল ফাইল এখানে আছে। এই দেখেন নিচের দিকে যদি খেয়াল করেন, পার্চেজ অর্ডারে ক্লিক করলে আলাদা একটা এক্সেল শিট, বিলে ক্লিক করলে আলাদা একটা এক্সেল শিট, এক্সপেন্সে ক্লিক করলে আলাদা শিট, চেক, ক্রেডিট কার্ড, ক্রেডিট। তার মানে এখানে 5টা শিট আছে আলাদা আলাদা, 1 2 3 4 5। তাই আমরা প্রথমে কোথায় যাব, পার্সেস অর্ডার। এখানে আমাদের একটা ইনফরমেশন দেওয়া আছে, আপনার আমাদের আমাদের সাপ্লায়ারের নাম দেওয়া আছে, পার্সেস অর্ডার ডেট দেওয়া আছে, কিছু প্রোডাক্ট দেওয়া আছে, কোয়ান্টিটি এবং ট্যাক্স দেওয়া আছে। তাহলে আমরা চলেন একটু পার্সেস অর্ডার ক্রিয়েট করি সহজভাবে, কারণ এই এই কাজ কিন্তু আমরা সেলস এর ক্ষেত্রে একটা করে আসছি, অর্থাৎ সেটা ছিল এস্টিমেট। তার মানে এখন কিন্তু আমরা এখানে পুরাতন, আমরা এখানে নতুন না। তার মানে কম বেশি সেলস এর ক্ষেত্রে আমি একটা রেকর্ড করছি, মানে কি পার্সেস এর ক্ষেত্রে তার মানে বিপরীতটা আমি এখন কিন্তু রেকর্ড করব, তার মানে আমার একটু সহজ হবে। তাহলে প্লাস নিউ আইকনে যাব, এখান থেকে এসে আমি এতদিন কাস্টমারের আন্ডারে যত টুল ছিল সবগুলো করছি, একটাও বাদ নাই, খেয়াল করে দেখবেন একটাও আমরা স্কিপ করি নাই। এখন আমরা সাপ্লায়ারের আন্ডারে যা যা কিছু আছে সবকিছু করব। তা সাপ্লায়ারের আন্ডারে, এখানে তো আমি কাস্টমারের আন্ডারে যেগুলো করছিলাম সেগুলো কোথা থেকে আসছিল, আমার এই প্যানেল থেকে, সেলস এর ভিতর থেকে সবকিছু আসছিল। এখন আমি যে প্লাস নিউ আইকনে সাপ্লায়ারের আন্ডারে যে যে টুলস এর কাজ করব, এগুলো কোথা থেকে আসবে, আমি চাইলে এখানে মানে এখানে যেমন সেলস এর ভিতর থেকে আমি কাজগুলো করতে পারছিলাম, আবার প্লাস নিউ আইকনে কাস্টমারের আন্ডার থেকে করতে পারছিলাম সেলস এর ক্ষেত্রে। আর এখন কিন্তু আমি এক্সপেন্সে যাব, এখানে কিন্তু পার্সেস বলে আলাদা নাই, যে সেলস আছে বিধায় পার্সেস আছে তা কিন্তু না, এখানে এক্সপেন্সেস আছে। ওকে,
এইটার ভিতর থেকে আপনি পার্চেজ অর্ডার বা সাপ্লায়ার বা বিল এক্সপেন্সেস সবকিছু করতে পারবেন। ঠিক এইখান থেকেও আমি এক্সপেন্সেস এর এখান থেকেও কিন্তু করতে পারবো, পার্চেজ অর্ডার এখানে আছে দেখেন। কিন্তু আমি প্লাস নিউ আইকন থেকে করতেছি, এটা সহজ এবং সাবলীল ভাবে স্বাভাবিকভাবে এটাতে করা যায় সহজেই। তাহলে সাপ্লায়ারের আন্ডারে যাব, কাস্টমার আন্ডারে সব শেষ। এখন আমরা সাপ্লায়ার ধরবো। সাপ্লায়ারে এসে পার্সেস অর্ডার, প্রথমে পার্সেস অর্ডার ক্লিক করব। আমার কাছে যে ডাটা আছে সেইটা অনুযায়ী আমি একটা পার্সেস অর্ডার ক্রিয়েট করব। তো ঘোরে কেন? বাহ, কি ব্যাপার! আচ্ছা, এইখানে আমাদের পার্সেস অর্ডারের অপশন চলে আসছে। এখানে সাপ্লায়ার আমি কি দিব, আমার এখানে ডাটাবেস থেকে নিয়ে আমি দিব। আমি এখান থেকে কপি করলাম এমেলিয়া উইলিংসন। আমি এখানে আসি, এখানে এসে দেখবো এমেলিয়া উইলিংসন আছে কিনা। ধরেন এখানে আছে, ওনার কারেন্সি হচ্ছে ইউএসডি। এখন আমি যদি চাই আমি এখানেও কিন্তু পেস্ট করতে পারি। এখানে পেস্ট করলে ওই সাপ্লায়ার আছে কিনা, যদি থাকে তাহলে চলে আসবে, না হলে আমি অ্যাড নিউতে অ্যাড করব। সাপ্লায়ারের ক্ষেত্রে, কাস্টমারের ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু সমান, যে অ্যাড করা বা এডিট করা সবকিছু সমান, এটা আমরা দেখে আসছি। তাহলে আমরা এমেলিয়া উইলিংসন এখানে আমাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে ওনার মেইলিং অ্যাড্রেস, ইমেইল বা শিপিং অ্যাড্রেস অনেক কিছু চলে আসবে এখানে, ঠিক আছে। এখন আমাদের তারপরের দায়িত্ব হচ্ছে ডেট, 25 ডিসেম্বর 2023। 25 ডিসেম্বর 2023। আমরা আগে সালটা দিব এখানে 23, এখানে জুলাইয়ের জায়গা দিব ডিসেম্বর, এখানে তারিখ দিব 25। এই দেখেন 25, অর্থাৎ 12 25 23, অর্থাৎ 25 ডিসেম্বর 2023। লোকেশন কি দিব, আমরা একবার লোকেশন চালু করছি তো করছি, এরপর থেকে কিন্তু সব লোকেশন এবং ক্লাস সবকিছু কিন্তু কাজ করে যাব। তার মানে আমি এখানে ইউএসএ দিচ্ছি, ইউএসএ দিলাম। আহ, না সরি, এখানে ইউকে হবে, ইউকে দিচ্ছি। তার মানে আহ, আমাদের মানে ডিফল্ট যে লোকেশন, হোম লোকেশন। আপনাদের আবার মনে প্রশ্ন থাকতে পারে যে লোকেশন ইউকে, কারেন্সি ইউএসডি, ব্যাপার কি? না, আমার কথা হচ্ছে যে এখানে আমরা ডিফল্ট ভাবে ধরতেছি যে কোম্পানিটা ইউকের অ্যাড্রেসে আমরা এস্টাবলিশ করছি, বা আমরা এখানে কোম্পানি সেট আপ করছি। এখন কারেন্সি অন্যান্য ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু আমরা জিবিপি বা ব্রিটিশ পাউন্ড স্টার্লিং যেটা দিয়ে আমরা করতাম, কিন্তু এবার এই ব্যাচে ইউএসডি দিয়ে করতেছি, কারণ অনেকের দেখা যাচ্ছে ইউএসডি দিয়ে, বেশিরভাগ ক্ষেত্রে ইউএসডি দিয়ে করতে হয়, ঠিক আছে। তা সেই জন্য আমরা একটু কারেন্সিটা চেঞ্জ করলাম, যার কারণে আপনারা ইউএসডি তেও সাবলীল হয়ে ওঠেন। ওকে, দিলাম তাহলে লোকেশন ইউকে। এবার আমার কি হচ্ছে, ডিটেলস বাকিগুলো দিতে হবে। সার্জিক্যাল ইকুইপমেন্ট কপি করলাম, কোয়ান্টিটি 3 পিস, ট্যাক্স 8%। এখানে এসে, সরি, এইখানে কিন্তু একটা ব্যাপার আছে, একটা বিষয় এক্সট্রা আছে দেখেন। আমাদের অন্যান্য ক্ষেত্রে যত ধরনের মানে সেলস সেক্টরে যা যা ছিল, অর্থাৎ ইনভয়েস বলেন, তারপরে সেলস রিসিপ্ট বলেন, রিসিপ্ট পেমেন্ট বলেন, সেখানে কিন্তু একটাই বিষয় ছিল, আইটেম ডিটেলস। দেখেন দুটো কিন্তু উজ্জ্ব আছে, অর্থাৎ এখানে কোনোটা আমি ক্লিক করি নাই, এরকম আছে। আমাদের ছিল আইটেম ডিটেলস, এখানে প্রোডাক্ট সার্ভিস ছিল, ডেসক্রিপশন ছিল, কোয়ান্টিটি এরকম। কিন্তু এখানে কিন্তু ক্যাটাগরি ডিটেলস একটা বেশি আছে, দেখেন একটা আইটেম ডিটেলস এর কলাম, একটা ক্যাটাগরি ডিটেলস এর কলাম। আমি আগে একটু বলে নিই যে ক্যাটাগরি ডিটেলসটা কি। ক্যাটাগরি ডিটেলসটা এরকম যে আপনি আইটেম যেটা আপনি পারচেস করেন না কেন সাপ্লায়ারের থেকে, বা আপনি সার্ভিসও সাপ্লায়ার থেকে পারচেস করতে পারেন, ব্যাপার না। এখন কথা হচ্ছে যে প্রোডাক্ট বা সার্ভিস আপনি যাই পারচেস করেন, এইটার সাথে আনুষঙ্গিক যে খরচগুলা এটা আপনি কোথায় লিখবেন। ধরেন পরিবহন খরচ যেটা, তারপরে আরো আনুষঙ্গিক মানে মোট কথা, আপনি কোনো প্রোডাক্ট কিনতেছেন সাপ্লায়ারের থেকে, এই প্রোডাক্টটা আপনার ওয়্যারহাউস পর্যন্ত আসা পর্যন্ত যত ধরনের খরচ আছে, সেইগুলোকে আপনি যদি এন্ট্রি করতে চান, তাহলে ক্যাটাগরি ডিটেইলস এর আন্ডারে আপনি সেই এক্সপেন্স গুলা এন্ট্রি করতে পারবেন। কারণ প্রোডাক্ট বা সার্ভিসের জন্য তো আলাদা কলাম আছে, কিন্তু এক্সপেন্সের জন্য তো আলাদা কলাম ছিল না। এখন কিন্তু এই এই যে ক্যাটাগরি ডিটেইলস এর এইখানে এসে আপনি কিন্তু সেই মানে স্পেসিফিক আপনার যে এক্সপেন্স গুলো হবে সেগুলো আপনি রেকর্ড করতে পারেন। অর্থাৎ এক্সপেন্সের কলামটা হচ্ছে ক্যাটাগরি ডিটেলস, আর প্রোডাক্ট বা সার্ভিসের হচ্ছে আইটেম ডিটেলস। আপনি যদি ক্যাটাগরি ডিটেলস এর নামের উপরে ক্লিক করেন, দেখেন এটা হাইড হয়ে যাবে। আবার আইটেম ডিটেলস এ ক্লিক করেন, হাইড হয়ে যাবে। আপনার কিন্তু প্রথমেই ক্যাটাগরি ডিটেলস এরকম চলে আসবে, আর আইটেম ডিটেলস উজ্জ্ব থাকবে। ব্যাপারটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। তাহলে আমার ক্যাটাগরি ডিটেলস কখন লাগবে, যখন কোনো এক্সপেন্স আমি রেকর্ড করতেছি, কোনো প্রোডাক্ট বাই করার ক্ষেত্রে, কোনো প্রোডাক্ট পারচেস করার ক্ষেত্রে,
যখন আমার কোনো এক্সট্রা অর্ডিনারি কোনো এক্সপেন্স হচ্ছে তখন আমি এটা রেকর্ড করব, আদারওয়াইজ আমার ক্যাটাগরি ডিটেলস লাগবে না। তাহলে আমরা আইটেম ডিটেলসে যাব। আইটেম ডিটেলসে যে আমার প্রোডাক্ট আর সার্ভিস কি ছিল আমি পেস্ট করব এখানে। সার্জিক্যাল ইকুইপমেন্ট, ওকে, দিয়ে দিলাম সার্জিক্যাল ইকুইপমেন্ট, ক্লিক করে দিলাম, সার্জিক্যাল ইকুইপমেন্ট চলে আসলো। কোয়ান্টিটি কত? কোয়ান্টিটি 3, ট্যাক্স 8%। 3, ট্যাক্স 8%, এখানে 8% আছে, এই যে ট্যাক্স 8%। এবার কাস্টমার, এই যে অপশনটা, এই অপশনটা একটু খেয়াল করে রাখেন। তার মানে সরাসরি কাস্টমারকে অ্যাসাইন করা যায়, এটা আমরা দেখব। কারণ আমাদের এখানে 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 এই ক্লাস সূচিতে এখানে আছে যে এক্সপেন্স রেকর্ড অ্যাসাইন বাই কাস্টমার। এর যেহেতু পার্সেস অর্ডার আমরা করতেছি, তা আমরা সব ক্ষেত্রেই কাস্টমার অ্যাসাইন করতে পারবো। এখন ধরেন আমি যদি পার্সেস অর্ডারে দেখাই, বিলে দেখাই, এক্সপেন্সে দেখাই, সব জায়গায় যদি কাস্টমার অ্যাসাইন দেখাই, বরং আপনাকে একটা দেখানো হলে কাস্টমার অ্যাসাইন কিভাবে করতে হয় এখান থেকে জাস্ট আপনার এই দেখেন, এইখানে আছে সাপ্লাইয়ার, এখানে আছে সাপ্লাইয়ার। এই সাপ্লায়ার থেকে সরাসরি যদি কোনো কাস্টমারের কাছে আপনি প্রোডাক্ট পাঠাতে চান সহজ কথায়, তাহলে আপনি এখান থেকে সেই কাস্টমারকে চুজ করে দিতে পারবেন। দিলে কি হবে, আপনার সাপ্লায়ারের থেকে প্রোডাক্টটা আপনার কাছে আসার কথা ছিল, কিন্তু আপনার কাছে না এসে আগে ওই কাস্টমারের কাছে চলে যেতে পারে, বা এখান থেকে সিলেক্ট করলে কাস্টমারের কাছে চলে যাবে। মানে যদি কখনো এরকম তাড়াহুড়ো থাকে বা ইমার্জেন্সি থাকে, তখন দেখা যাচ্ছে যে প্রোডাক্টটা কাস্টমারের কাছে পাঠিয়ে দেওয়া যায়, আমার কাছে আসার আগেই কাস্টমারের কাছে, কাস্টমারের অ্যাড্রেসে প্রোডাক্টটা শিপমেন্ট করা যায়। তো এটা হচ্ছে সেই অপশন। তো এটা আমরা জাস্ট চুজ করে দিলেই হয়ে যাবে, আর কোনো এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু নাই, তো এটা নিয়ে আমরা জানবো, সমস্যা নেই। আচ্ছা, এখানে ক্লাস কি? সার্জিক্যাল ইকুইপমেন্ট। সার্জিক্যাল ইকুইপমেন্ট আছে কি না, এই দেখেন ক্লাস এখানে নাই। তার মানে আমার ক্লাস অ্যাড করতে হবে। আমি এটা কপি করলাম, করে এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে দেখি সার্জিক্যাল ইকুইপমেন্ট অ্যাড করা নাই। অ্যাড নিউতে ক্লিক করলাম, সেভ করলাম, আমার কিন্তু ক্লাস অ্যাড হয়ে গেল। এখানে ক্লিক করে আমি সার্জিক্যাল ইকুইপমেন্ট দিয়ে দিলাম, ওকে। এবার তাহলে আমার একটা প্রোডাক্ট হয়ে গেল। বাকি কি? লাইফ সেভিং ইকুইপমেন্ট, কোয়ান্টিটি 2, ট্যাক্স 10%। লাইফ সেভিং ইকুইপমেন্ট ক্লিক করলাম, কোয়ান্টিটি 2, ট্যাক্স 10%, স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স। আর এখানে লাইফ সেভিং ইকুইপমেন্ট আছে কিনা একটু দেখবো। লাইফ সেভিং, আচ্ছা নাই, এখনো অ্যাড করা নাই ক্লাসে। আমি বলছি কি, নতুন কোনো প্রোডাক্ট বা সার্ভিস যাই হোক, প্রথমবার ক্লাসে অ্যাড করা লাগবে। এরপরে আর এই সেম প্রোডাক্ট বা সেম সার্ভিস কখনো এই জীবনের মতো আর কখনো অ্যাড করা লাগবে না। একটা সার্ভিস বা প্রোডাক্ট একবারই ক্লাসে অ্যাড করলে হবে, পরের বার থেকে শুধু সিলেক্ট করতে হবে। আচ্ছা, হ্যান্ড স্যানিটাইজার, কোয়ান্টিটি 10, জিরো রেটেড ট্যাক্স, নট এক্সেমটেড, ওকে। এক্সেমটেড থাকলে এক্সেমটেড লেখা থাকবে আলাদাভাবে, ঠিক আছে। আচ্ছা, হ্যান্ড স্যানিটাইজার 10%, হ্যান্ড স্যানিটাইজার, সরি 10, 10% না 10। আর ট্যাক্স হবে কি? জিরো রেটেড ট্যাক্স। দেখেন এক্সেমটেড, ট্যাক্স এক্সেমটেড এবং জিরো রেটেড ট্যাক্সের তফাৎ কি আশা করি আমরা জানি, ওকে। এখান থেকে ক্লাসটা চুজ করে দেবো, হ্যান্ড স্যানিটাইজার, ওকে, দিলাম। এখন বাকি যে আপনার মনে হতে পারে যে একটা ঘর তো এক্সট্রা আছে, এটা কি ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিব? না, কোনো দরকার নেই, কারণ এখানে এক্সট্রা কোনো ঘর সেভ হবে না। তিনটা যে যে তিনটায় আপনার, যে তিনটা মানে কি বলে, রতে, বা যে তিনটা ঘরে আপনার প্রোডাক্ট আছে বা সার্ভিস আছে, সেগুলো আপনার অটো সেভ হয়ে যাবে। এখানে যে 4টা, অর্থাৎ 4 নাম্বারটা এক্সট্রা আছে, এটা সেভ হবে না। এটা আপনার করে কোনো লাভ নাই, ওকে। দিলাম। এখন সবকিছু দিয়ে এখানে আর কোনো অপশন আছে কিনা, আমার যদি আলাদা কোনো এই যে শিফট টু, এই যে কাস্টমার যেমন এখান থেকে চুজ করা যায়, এখান থেকেও শিফট টু, অর্থাৎ কোনো কাস্টমারের কাছে সরাসরি শিফট করতে চান, সাপ্লায়ার টু কাস্টমার, এরকম যদি করতে চান, তাহলে এখান থেকে ওই একই অপশন আছে, এখানে শিফট টু আছে, আবার এখানেও কাস্টমার আছে, ওকে। একই জিনিস। তার মানে এখানে আমার আর কোনো কিছু নাই, এটা যেহেতু পার্সেজ অর্ডার। তাহলে আমি কি করব, এখানে সেভ অ্যান্ড ক্লোজ, শুধু সেভও আছে, সেভ অ্যান্ড ক্লোজও আছে, আমি সেভ অ্যান্ড ক্লোজ করবো। সেভ অ্যান্ড ক্লোজ করলে এটা সেভ হবে। এখন আমার পার্সেজ অর্ডার 1001, এই নাম্বারটা মনে রাখবেন, এবং এখানে এক্সপেন্সে আসবো। এসে আমরা দেখবো যে পার্সেজ অর্ডারটা রেকর্ড হলো কিনা ঠিকঠাক মতো। এক্সপেন্সে আসবো, যে লাস্ট 12 মান্থ দেওয়া, ঠিক আছে, এটাকে ফিল্টার করতে হবে কিন্তু। এখানে এসে 12 মান্থের জায়গায়, আচ্ছা কাস্টম দিয়ে যদি দেওয়া হয়, কাস্টম না দিলে হচ্ছে না। মানে এখানে এসে কিন্তু অবশ্যই কাস্টম দিবেন। কাস্টম দিয়ে আমাদের যত তারিখের থেকে 01/01/2018 এই ডেটটা দিবেন, দিয়ে টুতে দিবেন আজকের ডেট,
সাপোজ মানে শুরু থেকেই কোম্পানির প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকে পর্যন্ত দিয়ে যদি আপনি ফিল্টার করেন তাহলে আপনার আর কোনো প্রবলেম নাই, আর সব অল দেওয়া থাকবে। এবার দেখেন চলে আসছে, ঠিক আছে। এখানে ক্রেডিট কার্ড এক্সপেন্স এটা দেখার দরকার নাই, কারণ এটা হচ্ছে আমরা যখন মানে ক্রেডিট কার্ডটা আমরা অ্যাড করি তখন এটা ওপেনিং ব্যালেন্স হিসেবে অ্যাড হয়েছিল। দেখেন এখানে একটা ট্যাগ আছে ওপেনিং ব্যালেন্স ইকুইটি, ওকে, এটা পরের। আচ্ছা, তাহলে এই যে আমাদের পার্সেস অর্ডার, ঠিক আছে, এই যে পার্সেস অর্ডার লেখা আছে, এই যে অ্যামেলিয়া উইলিংসন। এখন পার্সেস অর্ডারকে আমাদের কি করতে হবে? আমাদের এটাকে বিলে কনভার্ট করতে হবে, কারণ আমরা তো কেবলমাত্র পার্সেস অর্ডার রেকর্ড করলাম, ঠিক আছে। ধরেন আমি পার্সেস অর্ডার পাঠিয়েছি আমার সাপ্লায়ারের কাছে। এখন এখনো পর্যন্ত আমি নিশ্চিতভাবে বলি নাই যে আমি ধরেন আজকের ডেটে আমি পার্সেল অর্ডার পাঠিয়েছি, এখনো পর্যন্ত আমি নিশ্চিত বলি নাই। 5 দিন পরে যে আমি বলতেছি আমার সাপ্লায়ারকে, আচ্ছা আমি তো পার্সেল অর্ডার পাঠিয়েছিলাম এত তারিখে, আপনি আজকে থেকে আমাকে প্রোডাক্ট পাঠান। এই যে যে প্রোডাক্ট পাঠান, উনি পাঠাচ্ছে, যখন উনি পাঠাচ্ছে আমার কাছে প্রোডাক্ট, তখন আমি পার্সেল অর্ডারকে কনভার্ট করতেছি কিসে? বিলে। বিলে কেন কনভার্ট করলাম? আমি তো এক্সপেন্সেও কনভার্ট করতে পারতাম, পারতাম না? কিন্তু আমি তো তা করতেছি না, কারণ আমি তো বাকিতে কিনতেছি। আমি যদি নগদে কিনতাম, আপনাদের মানে একটা বিষয় বলি, যেমনটা এস্টিমেট থেকে ইনভয়েসে কনভার্ট করা একটা ব্যাপার ছিল, ওটা কিন্তু ইনভয়েসে না কনভার্ট করে সেলস রিসিপ্টেও কনভার্ট হতে পারতো। ঠিক এখানেও তাই, কনভার্ট পার্সেস অর্ডার টু বিল, তার মানে সবসময় এই যে পার্সেস অর্ডার বিলে কনভার্ট হবে, আবার এস্টিমেটটা ইনভয়েসে কনভার্ট হবে, এমন কিন্তু কোনো কথা নাই, ধরা বাঁধা কোনো কথা নাই। তার মানে বিলেও কনভার্ট হতে পারে, আপনি যদি বাকিতে প্রোডাক্ট কেনেন সাপ্লায়ারের কাছ থেকে তাহলে বাকিতে এটা বিলে কনভার্ট হবে। আর যদি আপনি নগদে প্রোডাক্ট কেনেন, যে আমি পার্চেজ অর্ডার পাঠিয়েছিলাম সেটা আমি নগদে পেমেন্ট করে নিচ্ছি, তাহলে এটা এক্সপেন্সের মাধ্যমে রেকর্ড করা হবে। ওখানে যেমন সেলস অপশনে ইনভয়েসটা মানে কি, ইনভয়েসের মিনিংটা দেওয়া তো এই যে আমার কাছ থেকে যদি কোনো কাস্টমারকে আমি যদি বাকিতে বিক্রি করি কোনো প্রোডাক্ট কাস্টমারের কাছে, তাহলে আমি ইনভয়েস রেকর্ড করব, নগদে বিক্রি করলে সেলস রিসিপ্টের মাধ্যমে রেকর্ড করব। ঠিক এখানে যেহেতু এটা পার্সেস চ্যাপ্টার, তাহলে কি এখানে আমি যদি, এখানে হচ্ছে আমি কিনবো সাপ্লায়ারের থেকে, আর ওখানে হচ্ছে আমার কাছ থেকে কিন্তু কাস্টমার। তা এখানে যখন আমি কিনবো আমার সাপ্লায়ারের কাছ থেকে, তখন আমি যদি বাকিতে কিনি তাহলে এটা বিলের মাধ্যমে রেকর্ড করবো, আর আমি যদি নগদে কিনি এক্সপেন্সের মাধ্যমে রেকর্ড করবো। ওখানে যেটা ইনভয়েস করা হতো বাকিতে, এটা সেটা বিলের সাথে সম্পর্কিত, কিন্তু জিনিস উল্টা। ওইখানে কাস্টমার আমার কাছ থেকে বাকিতে কিন্তু, আর আমি এখানে আমার সাপ্লায়ারের কাছ থেকে বাকিতে নিজে কিনতেছি, ওকে। আবার ওইখানে যেটা সেলস রিসিপ্ট, অর্থাৎ আমি নগদে যদি আমি কাস্টমারের কাছে বিক্রি করতাম তাহলে সেলস রিসিপ্ট করতাম, আর এখানে হচ্ছে আমি যদি নগদে আমার সাপ্লায়ারের কাছ থেকে কিনি তাহলে আমি কি করব? এক্সপেন্সের মাধ্যমে রেকর্ড করব। তো চলেন, এখানে আমরা বিলে কনভার্ট করতেছি, আপনি এক্সপেন্সেও কনভার্ট করতে পারেন সেম ডাটা দিয়ে, কোনো প্রবলেম নাই। তাহলে এবার আমরা কিভাবে পার্সেল অর্ডার টু বিলে কনভার্ট করতে হয় সেটা দেখব। তাহলে আমি পার্সেল অর্ডারটা প্রথমে বের করে নেব, নেওয়ার পরে দেখেন এখানে আর কোনো অপশন আছে? নাই। এই সাইডে যান, ভিউ অ্যান্ড এডিট, দেখছেন এইখানে একটা অপশন, এটা সাইডে একটা ড্রপ ডাউন আছে চিকন মতো, দেখেন এই যে এখানে ক্লিক করেন। এখানে কি আছে দেখেন, কোথাও লেখা আছে যে কনভার্ট টু বিল? না, এখানে সেন্ড, কপি টু বিল, প্রিন্ট, কপি, ডিলেট। আপনার মনে এটা জাগতে পারে না যে ভাই এখানে তো কপি একটা আছে, তারপরও কপি টু বিল কেমনে কি? মূলত ওয়ার্ড এখানে আলাদা। ওই যেখানে ইস্টিমেট, আমরা সেলস চ্যাপ্টারে যেখান থেকে ইস্টিমেট রেকর্ড করতাম, ইস্টিমেটের থেকে ইনভয়েস করতাম, সেখানে লেখা ছিল কনভার্ট টু ইনভয়েস, অর্থাৎ ইস্টিমেটকে ইনভয়েসে কনভার্ট করার অপশন, যেখানে একটা বাটন ছিল কনভার্ট টু ইনভয়েস। আর এখানে সেম বাটনটা শুধু কনভার্ট কথাটা কেটে দিয়ে লেখা কি কপি টু বিল, তার মানে কনভার্ট টু বিল। আপনি এভাবে দিলে সহজে বুঝতেন, কিন্তু মূলত কুইকবুকস এখানে কি করছে, এখানে কনভার্টের জায়গায় কপি টু বিল। তার মানে আপনি বুঝতে পারতেছেন কপি তো আর একটা আছে, কিন্তু কপি টু বিল মানে কি? তার মানে ওই পার্সেস অর্ডারকে বিলে কনভার্ট করতে বলতেছে। তাহলে এইটাই সেই জিনিস, কপি টু বিল। মূল কথা এখানে কনভার্ট ওয়ার্ডটা ইউজ না করে কপি টু বিল, এটা রেখেছে। তাহলে আমরা ক্লিক করেন এটাই কপি টু বিল, কপি টু বিলে ক্লিক করলাম। এখন আমি দেখবো এখানে কনভার্ট টু বিল বা কপি টু বিল যাই হোক, এখানে টার্ম কত বিলে কনভার্ট করতে বলতেছে, টার্ম কত, নেট 15, এবং কত তারিখে, 28 ডিসেম্বর পার্সিয়াল, 30 ডিসেম্বর পার্সিয়াল। এখন কিন্তু কোনো পার্সেন্টেজ বলা নাই যে কত পার্সেন্ট বা কত টাকার আমি এটা মানে কনভার্ট করব, প্রথমে কত টাকার করব পরে কত টাকার করব। এখন এরকম যদি স্পেসিফিক না বলা থাকে, আপনার জেনে নিতে হবে আপনার বায়ারকে নক দিয়ে, যে দেখেন আমাকে তো এখানে একটা ইনফরমেশন দিয়েছেন, আপনি ইংলিশে বলবেন
বা যদি কারোর ইংলিশে প্রবলেম থাকে ট্রান্সলেট করে নেবেন, কারণ এটা লজ্জার কিছু নাই, ট্রান্সলেট দিয়েই দুনিয়া চলে। ফ্রিল্যান্সার যারা আছে, আপনার কি মনে হয় কারোর মাদার টাং ইংলিশ? বাংলাদেশ থেকে যারা ফ্রিল্যান্সিং করে, না, তারপরও তারা কিছুটা মনে করেন যে না, ইংরেজিতে দখল তো থাকতে হয়, কিন্তু এমন না যে যে ইংরেজি ছাড়া মানে ইংরেজিতে কথা বলতে যে পারবে না সে ফ্রিল্যান্সিং করে না, এমন কিন্তু না। অনেকে এই ভুল ধারণাটা, ভুল কনসেপ্টটা কিন্তু প্রতিষ্ঠিত করে, কিন্তু মূলত কত পাবলিক যে গুগল ট্রান্সলেটের উপরে নির্ভর করে, বা শুধু গুগল ট্রান্সলেট না, আপনারা ট্রান্সলেটর সফটওয়্যার যদি ঘাটাঘাটি করেন, বহুত সফটওয়্যার আছে, মাইক্রোসফট ট্রান্সলেটর আছে, বহুত কিছু আছে। যে এমনও সফটওয়্যার আছে যে আপনি বায়ারের সাথে মিটিং করতে ভয় পাচ্ছেন, সেক্ষেত্রে কি আছে, বায়ার ইংলিশে কথা বলতেছে, সেইটা আপনি আপনার উদাহরণ পিসি বা ল্যাপটপ দিয়ে আপনি ওপেন করে আছেন, বায়ার কথা বলতেছে, আপনি আপনার ফোনটা পাশে রাখছেন, ফোনে আপনার সেই কনভার্টারটা বা ট্রান্সলেটরটা আছে, বায়ার ইংলিশে কথা বলতেছে, আপনার ফোনে, যেহেতু ল্যাপটপ দিয়ে মিটিং করছেন, ফোনে আপনি কি রাখছেন, মনে করেন একটা ট্রান্সলেটর ওপেন রাখছেন, যে বায়ারের কথা ইংলিশে, মূল কথা তো তাদের যে মাদার টাং, সেই ইংলিশটা আমরা ঠিক মতো বুঝি না। ইংলিশ আমরা বলতে পারি, কিন্তু ওই কথাটা বোঝাটা হচ্ছে মেইন প্রবলেম। ঠিক আছে? তা সেক্ষেত্রে হবে কি, ওই বায়ারের কথাটা আপনাকে ট্রান্সলেট করে ইংলিশ টু বাংলাও করে দিবে। আবার আপনি যদি চান যে ইংলিশে লেখা উঠুক, লেখাটা পড়লে আমি বুঝতে পারবো, তার কথা বুঝি না, হ্যাঁ, তাও মনে করেন এখানে দেওয়া যাবে। আবার ইংলিশ টু বাংলাও সাথে সাথে দেওয়া যাবে, যে সে এক লাইন বললো, এক লাইন বাংলা করে দিবে, তারপর আপনি বুঝে যাবেন ও এটা জিজ্ঞেস করছে, এরপরে আপনি দুই কথা কিন্তু ইংলিশে বলতে পারবেন। এইটা কিন্তু অনেকে জানে বা অনেকে জানে না, অনেকে ভয় পায়, তাই একটু মানে কোর্সের মাঝামাঝি একটু বলে নিলাম, ঠিক আছে, যাতে একটু কনফিডেন্স পান। ওকে, তাহলে আমরা 28 ডিসেম্বর এটা পার্শিয়ালি কনভার্ট করব, আমরা বাইরের কাছে জিজ্ঞাসা করে কনভার্ট করব। তা যেহেতু এখানে কোনো কিছু বলা নেই, আমার এখানে টার্ম কি, শুধু নেট 15 দেওয়া আছে, সাপ্লাইয়ের এটা আছে, এখানে দেখেন কি অন লিঙ্ক পার্সেজ অর্ডার, মানে এই পার্সেজ অর্ডারটা, এই যে আমি বিলে কনভার্ট করতেছি, এটা কোনো একটা পার্সেজ অর্ডারের সাথে লিঙ্ক আপ করা, তাই এখানে লেখা, মেনশন করা আছে। ওকে, তাহলে টার্ম নেট 15 দেওয়া আছে, আর বিল ডেট কত, এই যে টার্ম 15 দিছি, বিল ডেট 28 ডিসেম্বর 2023, পার্সিয়াল। তো ধরেন আমাদের একটা ইনস্ট্রাকশন দিয়েছে, 25-এর জায়গায় 28 ডেটটা দিলাম। এবার ডিউ ডেটও দেখেন 15 দিনে কয়দিন হয় সেটা অটো হয়ে যাবে। বিল নাম্বার আমার দেওয়ার দরকার নেই। এখন আমাকে পার্শিয়ালি বলছে, এখন ধরেন ওখানে কোনো একটা পার্সেন্টও বলতে পারে, আবার সংখ্যাও বলতে পারে, যে হ্যাঁ 3টা প্রোডাক্ট, তুমি এখানে 3টায় একটা কাজ করো, 3টায় তুমি 2টা নাও, এখানে 2টায় একটা, অর্থাৎ পার্শিয়াল করার জন্য যা করা দরকার। আর এখানে 10টায় 5টা, সাপোজ। এটা আমি মনে করেন আমার মতো করে পার্শিয়াল নিলাম, বা বায়ার যে ইনস্ট্রাকশন দিয়েছে সেখান থেকে আমি পার্শিয়াল নিয়ে নিলাম। ওকে, আর কিছুই না, এখান দিয়ে দিয়ে আর কোনো কিছু না, বিলাবল না, মার্কআপ না, সেলস অ্যামাউন্ট না, কাস্টমার না, কিছুর দরকার নাই। ওকে, এই যেমন আছে এইভাবেই আমি নিয়ে নিচ্ছি। আমি কি করব, 7 নিউ না, আমি এখানে ড্রপ ডাউনে যাব, যে 7 ক্লোজ। ঠিক আছে, আবার সেভ অ্যান্ড সাবমিট ফর অ্যাপ্রুভাল, এটা কিন্তু নতুন চালু করছে, মানে শুধু আমি সেভ করলে হবে না, অ্যাপ্রুভাল লাগবে। ঠিক আছে, সাবমিট করব, সেখান থেকে অ্যাপ্রুভাল পেলে তারপরে এখান থেকে সেভ হবে বা অ্যাপ্রুভ করতে হবে। আচ্ছা, আমরা তাহলে বিলে কনভার্ট করলাম একটা। ওকে, টাইপ বিল, এখানে ক্যাটাগরি, এখানে স্প্লিট দেখাচ্ছে, তার মানে আমরা পুরোটা যখন করি নাই, এজন্য স্প্লিট বলতে কি, মানে ভাঙা, সহজ কথা যেটা, ঠিক আছে, মানে দ্বিখণ্ডিত হোক বা খণ্ডিত হওয়া, দ্বিখণ্ডিত হোক আর 3 খণ্ড হোক, ঠিক আছে, খণ্ডিত হওয়া। আচ্ছা, এখানে বিল, এটা আমরা করলাম। দেখেন এখানে দেখেন কি লেখা, ওইখানে ছিল যে এস্টিমেট থেকে আগে ইনভয়েস করতে হবে, ইনভয়েস করার পরে রিসিভ পেমেন্ট, এর এখানে অপশন ছিল রিসিভ পেমেন্ট, আর এখানে আছে কি মার্ক অ্যাজ পেইড, অর্থাৎ এটাকে পেইড হিসেবে মার্ক করেন। যখনই ক্লিক করবেন তখন যাবে কি এক্সপেন্স, এক্সপেন্সে রেকর্ড করতে যাবে। তার মানে ও যেখানে এস্টিমেট থেকে আমরা ইনভয়েস করে আসছি, ইনভয়েস করার পরবর্তী স্টেপ কি ছিল মনে রাখতে হবে, সেটা হচ্ছে ছিল রিসিভ পেমেন্ট, যে আমি ইনভয়েসের আলোকে রিসিভ পেমেন্ট করবো, আর এখানে এই বিলের আলোকে এক্সপেন্স করতে হবে। তার এক্সপেন্স কিভাবে করতে হবে, ধরেন এই বিলটা কমপ্লিট হয়ে গেছে, এখানে লেখা থাকবে মার্ক অ্যাজ পেইড, তার মানে এটা বিলটা করা হয়েছে কিন্তু এটার পেমেন্টটা দেওয়া হয়নি। তাহলে কি করতে হবে, মার্ক অ্যাজ পেইডে ক্লিক করলে তখন আমার অপশন আসবে কি করতে, এক্সপেন্স রেকর্ড করার, তাই আমি এটা টাকা দিয়ে দিচ্ছি, তখন পেমেন্ট গেটওয়ে দিয়ে দিবেন, ডেট দিয়ে দিবেন, তখন এটা করা যাবে, আমরা করবো, সমস্যা নেই। তার মানে লেখাটা থাকবে মার্ক অ্যাজ পেইড। ওকে, তাহলে আমরা একটা পার্সিয়ালি করলাম 28 ডিসেম্বর, বাকিটা 30 ডিসেম্বর করব। কোথায় যাব, আবার সেই পার্সেস অর্ডারে। এবার দেখবেন স্প্লাইটটা থাকবে না, ঠিক আছে, আবার এই যে পার্সেস অর্ডারে যাব, এই ভিউ এডিট এর পাশ থেকে ক্লিক করে আবার কপি টু বিল। এখন বাকি যে অংশ আছে সেটুকু আমি দেখেন, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে 5টা আছে, এটাই কিন্তু ওই পার্সেন্ট বা
কি বলে, এই যে আমরা যেমন এস্টিমেট টু ইনভয়েস করছিলাম, তখন কিন্তু পার্সেন্টেজের একটা অপশন ছিল, তারপর আহ, মানে অ্যামাউন্টের অপশন ছিল, তারপরে হোল এস্টিমেটকে আমরা ইনভয়েসে কনভার্ট করতে পারতাম, দুই তিনটা অপশন ছিল। এখানে কিন্তু কোনো অপশন নাই, হয় কোয়ান্টিটি কমায় বাড়ায় বা অ্যামাউন্ট কমায় বাড়ায়, কিন্তু এখান থেকে মানে ইনভয়েস সরি বিল করেন আর এক্সপেন্স করেন, এভাবে করতে হবে এখানে, এছাড়া কোনো অপশন নাই। ওকে, তাহলে এখানে 28 তারিখের জায়গায় শুধু কি হবে, 30 তারিখ। আর খেয়াল করবেন আমরা টার্ম ডিফল্টে সবসময় নেট 30 দিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু নেট 15, এটা মাথায় রাখতে হবে। এটা যদি ভুল করেন তাহলে কিন্তু ওইটা ওই ভুলই থেকে যাবে, ঠিক আছে, ধরতে পারবে না যে কখন কি। তাহলে নেট 15 দিলে বিল ডেট আমার যদি 30 ডিসেম্বর হয়, তাহলে ডিউ ডেট কত, 14 তারিখ, পরবর্তী মাসের 14 তারিখ পর্যন্ত আমার ডিউ ডেট থাকবে, অর্থাৎ নেট 15 ডেজে। ওকে, আমি সব দিলাম, দিয়ে এখন আমার কি হবে, শুধু ডেটটা চেঞ্জ করে দিয়েছি এবং টার্মটা। ওকে, এখন আমি 7 ক্লোজ করব, তার মানে আমার কিন্তু পুরো বিলটা দুইটা ভাগে আমি এখানে আমি ইয়ে করে ফেললাম, অর্থাৎ সরি, বিলটা আমি পার্সেল অর্ডার থেকে বিলে কনভার্ট করে ফেললাম। এখন আমার কি করতে হবে, এখন আমার কাজ হবে, এই যে বিল তো করলাম কেবলমাত্র, এখন শুধু একটা বিল কিভাবে করব, আবার আমরা পে বিল এগুলো করব, এক্সপেন্স রেকর্ড করব, সবকিছুই করব, এক একটা করে করি। তার মানে বিলে কনভার্ট করলাম, মনে রাখেন যে এখানে কিন্তু এখনো আমরা রিসিপ্ট মানে সরি পেমেন্ট করি নাই, অর্থাৎ এই যে যে বিলটা করা হয়েছে আমরা বাকিতে শুধু কিনে রাখছি, এটা রেকর্ডই করছি, 15 দিনের টার্মে আমরা কিনছি, এখনো পেমেন্ট করি নাই, এটা মনে রাখেন। আমরা এবার শুধু শুধু কিভাবে মানে মানে উইদাউট কোনো পার্সেল অর্ডার, যদি কোনো কিছু বাকিতে আমি কারো কাছ থেকে কিনি সরাসরি, কোনো পার্সেল অর্ডারে আলোকে না, যে আমি সরাসরি কোনো কারো কাছ থেকে মানে প্রোডাক্ট কিনতেছি বাকিতে কোনো সাপ্লায়ারের কাছ থেকে, তাহলে আমি কিভাবে রেকর্ড করব? তার জন্য ডাটাবেজে দেখেন এই পার্সেল অর্ডারের পরে কেবলমাত্র একটা অপশন আছে বিল। ধরেন এখানে লুকাস হল, উনি হচ্ছে আমার একজন সাপ্লায়ার, 30 ডেজ টার্মে বিল ডেট 25 ডিসেম্বর, আমি এই কয়েকটা প্রোডাক্ট তার কাছ থেকে আমি কিনতেছি। এখন দেখেন এখানে দুই রকম রেট লেখা আছে, এটা আপনাকে বায়ার নাও দিতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দিবে না। এটা কিন্তু রেট কস্ট আবার রেট সেলস, তার মানে কি আপনি সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট কিনতেছেন, অবশ্যই সেখানে দুই রকম রেট থাকবে, একটা হচ্ছে আপনার কস্ট কত করে হচ্ছে কেনার ক্ষেত্রে, আর আপনি বিক্রি করবেন কত, এইটা আপনি আপনার যে বুককিপার বা অ্যাকাউন্টেন্ট যেই থাকুক তাকে আপনি লিখে দিলেন, মেনশন করে দিলেন, তাতে হবে কি, যদি এই তিনটা প্রোডাক্টের কোনো প্রোডাক্ট বা তিনটা প্রোডাক্টই নতুন হয়, নতুন হয় আপনার প্রতিষ্ঠানে, তাহলে সে এই তিনটা তো তার কি করতে হবে, হোক সে মানে রিমোট বুককিপার বা আপনার প্রতিষ্ঠানের পার্মানেন্ট বুককিপার যাই হোক, তার তো এই তিনটা আগে অ্যাড করতে হবে। নিউ প্রোডাক্ট হিসেবে এই তিনটাকে আগে অ্যাড না করলে তো কোনোভাবেই এটা রেকর্ড করা পসিবল না, তাই না, এটা দিয়ে বিল মানে রেকর্ড করা যাবে না। তাহলে এই যে যে প্রোডাক্টগুলো রেকর্ড করার ক্ষেত্রে তখন কিন্তু অবশ্যই দুই রকম কস্ট লাগে। আমরা দেখছি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস যখন অ্যাড করছি, তখন সিঙ্গেল কোনো প্রোডাক্ট অ্যাড করে দেখছি যে দুটো কস্ট থাকে, ঠিক আছে, সেলস প্রাইস আর পার্সেস রেট, দুইটা, ঠিক আছে, সেলস রেট পার্সেস রেট দুটো আলাদা থাকে, দুটোই কিন্তু দিতে হয়। তার মানে এই সেলস সেলস রেট এবং মানে পার্সেস রেট অর্থাৎ কস্ট যেটা, এই দুটোর তফাৎ যেটা, দুটোর মাঝে তফাৎ যেটা, সেটা কিন্তু আমাদের প্রফিট, মানে একদম ওই দুটো তফাতে যেটা সেটাই প্রফিট ব্যাপারটা তা না। তার মানে এখান থেকে আরো যোগ বিয়োগ গুণ ভাগ করে তারপরে আমাদের প্রফিটটা হয়, তার মানে দুটোর গ্যাপ কিন্তু থাকে। তো এটা যদি আমরা দুটোর রেটটা যদি না পাই, তাহলে কিন্তু নতুন একটা মানে প্রোডাক্ট হিসেবে আমরা অ্যাড যখন করব, তখন কিন্তু আমরা শুধু যে একটা রেট পাবো যে হ্যাঁ আমার কস্টটা তো আমি কষ্ট দিতে পারবো, কিন্তু পরবর্তীতে আলটিমেটলি কিন্তু ওইখান থেকে প্রফিট অ্যান্ড লস জেনারেট করা একটু কষ্টসাধ্য ব্যাপার হবে, যদি কিনা এই আমাদের ক্লায়েন্ট আমাদের এই দুটো রেট না দেয়। এখন যদি আপনাদের না দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্টরা দেয় না বা এ, অনেকে অবগত থাকে না, তা আপনার কিন্তু চেয়ে নিতে হবে। এই জন্য আমি উদাহরণস্বরূপ এখানে রাখছি, যে আপনার যত মনে পড়ে যে না আমি কোনো একটা বিল কমপ্লিট করতে যাব, সেখানে যদি কোনো নতুন প্রোডাক্ট নিয়ে, পুরোনো প্রোডাক্ট থাকলে আমার কোনো কথাই নেই, যে বাইরের ডাটাবেজে যে প্রোডাক্ট আছে তাই দিয়ে একটা বিল, যে তার ডাটাবেজে এই প্রোডাক্টটা আগে থেকে আছে বা সার্ভিসটা আছে। কিন্তু যদি নতুন কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে বিল করতে হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কস্ট যে দুইটা, অর্থাৎ সরি, সেলস প্রাইস এবং পারচেস প্রাইস দুটোই কিন্তু আমার লাগবে। ওকে, জাস্ট এই জন্য আমি রাখছি, আপনারা যাতে মনে রাখতে পারেন যে দুটো প্রাইসই লাগে। আচ্ছা, তাহলে আমি এখানে কি করছি, লুকাস হলকে নিলাম, কপি করলাম, আমি এখন যাবো একটা বিল করার জন্য, প্লাস নিউ আইকনে ক্লিক করব, সাপ্লায়ারের আন্ডার থেকে জাস্ট পার্সেল অর্ডার করছি, এখন যাব বিলে।
একটা বিল ক্রিয়েট করব। এখানে আমি সাপ্লায়ারের এখানে আমি নাম দিয়ে দিব, পেস্ট করলাম লুকাস হল। যদি কোনো সাপ্লায়ার থাকে তাহলে এখানে চলে আসবে। আচ্ছা, লুকাস হল আছে। এবার আমি কি করব, তারিখ বা টার্ম কত, নেট 30, এগুলো এই যে ইনফরমেশন, নেট 30 টার্ম আছে, আমি এটা দিব। আর হচ্ছে কি দিব, বিল ডেট, বিল ডেট এটা দিব 25 ডিসেম্বর 2023। তাহলে আগে দিচ্ছি কি, নেট 30 এটা আছেই, আর বিল ডেট 25 ডিসেম্বর 2023। 25 ডিসেম্বর 2023 দিলাম। লোকেশন ইউকে, এটা ঠিক আছে। বিল নাম্বার দরকার নাই। ক্যাটাগরি ডিটেলস ওপেন করা আছে, দেখেন আইটেম ডিটেলস কিন্তু ওপেন করা নাই। এখন আপনি যদি আইটেম ডিটেলস এর জিনিসগুলা ভুল করে ক্যাটাগরি ডিটেলস এ দিয়ে দেন তাহলে কিন্তু হবে না। দেখেন এখানে প্রোডাক্ট সার্ভিস নাম নেই, তারপরে যদি আপনি ভুল করে দিয়ে দেন, দেখেন এখানে ক্লিক করলে কি আসে, এ দেখেন যত এক্সপেন্স, সব এক্সপেন্স গুলো আসে। তার মানে আপনার এখানে বুঝতে হবে এক্সপেন্স, শুধু যে এক্সপেন্স আসে তা না, ইনকাম আসে, লাইবিলিটিস আসে, কারেন্ট অ্যাসেট আসে, সবকিছু আসে। কিন্তু আপনার তো লাগবে কি, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এখানে যখন ক্লিক করবেন ক্যাটাগরিতে, এক তো ক্যাটাগরি লেখা, দ্বিতীয়ত ম্যাক্সিমাম প্রথমে সব এই এক্সপেন্স গুলো চলে আসবে, বা সেলস অফ প্রোডাক্ট ইনকাম, মানে চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বার গুলো চলে আসবে। তখন আপনার বুঝতে হবে কিন্তু যে না, এখানে আমার চার্ট অফ অ্যাকাউন্ট, তাহলে এটা আমার গন্তব্য না। যদি কোনো এক্সপেন্স আপনি রেকর্ড করেন যে না, প্রোডাক্ট পার্চেজের ক্ষেত্রে কোনো এক্সপেন্স আপনার হয়েছে, সেটা আপনি এখান থেকে রেকর্ড করবেন। এটা নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না। ক্যাটাগরি ডিটেলসটা আমি হাইড করে দিলাম। এবার আইটেম ডিটেলসটা ক্লিক করে দেব। দিয়ে এখানে আমি কি দিব, আমার লাইফ সেভিং ইকুইপমেন্ট কোয়ান্টিটি 2, ট্যাক্স 10। যদি এটা অ্যাড করা থাকে তাহলে আমার রেট দুটোর কোনোটার দরকার নেই, কস্ট বা সেলস এর কোনো রেট দরকার নেই, কোনোটারই রেট দরকার নেই। এই রেটটা কখন দরকার, শুধুমাত্র নতুন কোনো প্রোডাক্টের ক্ষেত্রে দরকার। ওকে। আর তাহলে আমি লাইফ সেভিং ইকুইপমেন্টটাকে কপি করতেছি, এখানে কোয়ান্টিটি 2টা, ট্যাক্স 10%, এখানে পেস্ট করব। সিলেক্ট করলাম কোয়ান্টিটি 2, ট্যাক্স 10%, স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স, ক্লাস লাইফ সেভিং ইকুইপমেন্ট। ওকে, চুজ করে দিলাম। বিলাবল মার্কআপ এগুলো পরে। আচ্ছা, ইসিজি মেশিন কপি করলাম, কোয়ান্টিটি 5, ট্যাক্স 10%, ইসিজি মেশিন কোয়ান্টিটি 5, ট্যাক্স 10%, এখানেও ইসিজি মেশিন। ওকে দিলাম। বাকি আছে কি, সার্জিক্যাল ইকুইপমেন্ট, এটাকে কপি করতেছি, কোয়ান্টিটি 3, ট্যাক্স 8%, সার্জিক্যাল ইকুইপমেন্ট কোয়ান্টিটি 3, ট্যাক্স 8%। ওকে, এখানেও সার্জিক্যাল ইকুইপমেন্ট, এই যে সবকিছু দিয়ে দিয়েছি। এখানে বিলেবল মার্কআপ, সেলস অ্যামাউন্ট, এগুলো কিছু দেওয়ার দরকার নাই। এগুলো তখনই আসবে যখন কাস্টমারকে অ্যাসাইন করবো, তখন এই 3টা টুলস কিন্তু তখনই কাজ করবে বা তখনই কাজে লাগবে। বিলাবল মানে বিলাবল এই অপশনটা টিকমার্ক দিতে হবে। মার্কআপের পার্সেন্টটা এখানে অটো চলে আসবে যদি আগে থেকে মার্কআপ সেট আপ করা থাকে, আর সেলস অ্যামাউন্টটা এখানে চলে আসবে। এই জিনিসগুলো জাস্ট একটা কাস্টমার অ্যাসাইন করলে এই 3টা অপশন তখন কাজে লাগবে। জাস্ট এটুকু মনে রাখেন যে এখানে 4টা অপশন আছে, আমি আবার দেখাই দেই। এই যে যে 4টা অপশন বিলের ক্ষেত্রে বা এক্সপেন্সের ক্ষেত্রে বিশেষ করে, এই 4টা অপশন তখনই কাজে আসবে যখন আমরা একজন কাস্টমারকে অ্যাসাইন করব, মানে কাস্টমারের কলামটা যখন আমি কাজে লাগাবো, তখন বাকি 3টা টুলসের কাজ মানে করতে হবে। তাছাড়া কাস্টমার অ্যাসাইন করবো না মানে এই 3টা এবং এই পাশেরটা কাস্টমার 4টা, এই 4টা টুলসের কোনো কাজ নাই। শুধু কাস্টমার অ্যাসাইন করলে এই 4টা টুলসের কাজ আছে, এইটুকু মনে রাখবেন। ওকে, তাহলে আমি এখানে ডেট টেট সবকিছু দিলাম, নেট 30 সব সব দিলাম। দিয়ে আমি কি করতেছি, 7 ক্লোজ। আর কিন্তু কোনো ইনফরমেশন এখানে নাই, আমার এখানে সেভ। এখন আমরা এখানে দেখবো যে আর কি বাকি ছিল, নাই, কোনো কিছু বাকি নাই। এরপরে এটা লোকের রিটার্ন আসছে যে আমি এই প্রোডাক্টগুলো কিনছি, এখান থেকে রিটার্ন আসছে, বাকি দেখি এগুলো পরে। তাহলে এখন আমি আসি আমার কি কি করলাম, বিল করলাম। এখন হচ্ছে সাপ্লায়ার ক্রেডিট। সাপ্লায়ার ক্রেডিটটা কি, এবং আমাদের সেলস চ্যাপ্টারের কোনটার সাথে এটা মিল আছে, মানে বৈশিষ্ট্যগত মিল আছে। মিল বলতে কি, এখানে হুবহু মিল নাই, তার মানে ওটা ছিল সেলস চ্যাপ্টারে, এটা পার্সেস চ্যাপ্টারে। ওকে, দেখেন ক্রেডিট নোটের কথা মনে আছে কিনা, যে কোনো প্রোডাক্ট আমার কাছ থেকে কাস্টমার কিনছে, কেনার পরে টাকা দেওয়ার আগে, টাকা পরিশোধ করার আগে, ধরেন বাকিতে কিনছে, বাকিতে কিনলে টাকা পরিশোধ করার আগেই প্রোডাক্ট আমার কাছে ফেরত পাঠিয়েছে, তাহলে কিন্তু আমরা কি করছিলাম, ক্রেডিট নোট। আর এখানে হবে সাপ্লায়ার ক্রেডিট।
নামটা কিন্তু চেঞ্জ হবে, সাপ্লায়ার ক্রেডিট। সে ক্রেডিট কথাটা থাকতেছে, কিন্তু ক্রেডিট নোটের জায়গায় সাপ্লায়ার ক্রেডিট। আর যদি বলেন যে আমার এখান থেকে যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনে, তাহলে কিন্তু ক্রেডিট কার্ড ক্রেডিট, এটা আমরা জানবো, অবশ্যই জানবো। ঠিক আছে, কিন্তু এখানে দেখেন মানে নগদে আলাদা রকম কোনো অপশন এখানে নাই, যে নগদে কিনলে বা বাকিতে কিনলে। ওখানে কিন্তু ছিল রিফান্ড রিসিপ্ট ছিল, যে যদি সেলস চ্যাপ্টারে কি ছিল, যে যদি কেউ বাকিতে কেনে তাহলে, যদি প্রোডাক্টের, ধরেন আমি 5 দিনের জন্য বাকিতে কিনছি, আমার কোনো একজন কাস্টমার আমার কাছ থেকে প্রোডাক্ট কিনছে 5 দিনের জন্য বাকিতে, নিয়ে একদিন হয়ে গেল, দ্বিতীয় দিন সে কি করলো, প্রোডাক্ট ফেরত দিল, 5টা কিনছে 2টা ফেরত দিল। এখন ওই 2টা আমি আমার কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট করার জন্য কি করব, ক্রেডিট নোটের মাধ্যমে ওটা রেকর্ড করবো, যে না সে আমাকে প্রোডাক্ট ফেরত পাঠাইছে, আমি ক্রেডিট নোট প্রস্তুত করছি, গেল। আর যদি নগদে কেউ আমাকে পেমেন্ট করে, আমার কোনো কাস্টমার আমার কাছ থেকে প্রোডাক্ট নিত, ধরেন 5 পিস নগদে নিয়েছে, নগদে নিয়ে যদি তারপরে ফেরত পাঠাতো, তাহলে আমি কি করতাম, রিফান্ড রিসিপ্টের মাধ্যমে রেকর্ড করতাম। কিন্তু এখানে কিন্তু আলাদা দুটো কোনো অপশন নাই। ঠিক আছে, এখানে কিন্তু ওই সাপ্লায়ার ক্রেডিট, নগদে কেনা হোক আর বাকিতে কেনা হোক, মানে নগদে সাপ্লায়ারের কাছ থেকে নগদে কেনা হোক আর সাপ্লায়ারের কাছ থেকে নগদে, সরি, সাপ্লায়ারের কাছ থেকে নগদে কেনা হোক আর বাকিতে কেনা হোক, কেনার ক্ষেত্রে সাপ্লায়ারকে প্রোডাক্ট পাঠাতে হলে, ফেরত পাঠাতে হলে সাপ্লায়ার ক্রেডিট এর মাধ্যমে পাঠাতে হবে, হোক সে নগদে আর বাকিতে। শুধুমাত্র তফাৎ কি আছে, ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি কেনা হয় এবং সেটা যদি আমার সাপ্লায়ার কাছ থেকে আবার, মানে সাপ্লায়ারের কাছে আবার ফেরত পাঠাতে চাই, তাহলে ক্রেডিট কার্ড ক্রেডিট এটার মাধ্যমে আমরা রেকর্ড করতে পারি। কিন্তু নগদ বাকির জন্য আলাদা আলাদা কোনো অপশন নাই। ওকে, তো চলেন আমরা এখন কি করব, সাপ্লায়ার ক্রেডিট করব। যে আমি এই যে একটু আগে যে বিলটা করলাম, এই বিলে যে 3টা প্রোডাক্ট নিয়েছি, তার ভিতরে কোনো প্রোডাক্ট আমি এখন ফেরত পাঠাতে চাই সাপ্লায়ারকে। কি জন্য, হয়তো প্রোডাক্ট ড্যামেজ হয়েছে, বা ডেট ওভার, বা ভেঙে গেছে, বা ফেটে গেছে, যে কোনো কারণে আমি প্রোডাক্ট ফেরত পাঠাতে চাই। তাহলে কেবল বিল করলাম, বাকিতে কিনছি, এটা তো স্পষ্ট। তাহলে বাকিতে কিনা প্রোডাক্ট যদি আমি এখন সাপ্লায়ারকে কোনো কারণে ফেরত পাঠাতে চাই, কিভাবে পাঠাবো এবং কিভাবে সেটা প্রস্তুত করব, সেটা দেখবো। এইখানে দেখেন, এই যে যে কেবলমাত্র এই লুকাস হলের সাথে এই 3টা প্রোডাক্ট আমরা পারচেস করলাম, করার পরে এখন দেখা যাচ্ছে 25 তারিখে পারচেস করছি, আমি 27 তারিখে কি করতেছি, সার্জিক্যাল ইকুইপমেন্ট কিনছিলাম কয় পিস, 3 পিস। আমি একটা, যে কোনো কারণে ভেঙে গেছে বা ফেটে গেছে, সেটা আমি ফেরত পাঠাবো। কিন্তু এখানে কিন্তু ট্যাক্স লেখা নাই, এখানে যেমন 3 পিসের সাথে 8% ট্যাক্স লেখা ছিল, এখানে কিন্তু উল্লেখ করা নাই। তারপরেও কিন্তু আমার বুঝে নিতে হবে। যদি না বুঝে পারি যে না আমার এইটা, এই রিটার্নের লিস্টটা আলাদা একটা শিট দিল আর বিলের আলাদা একটা শিট দিল, তখন কিন্তু তালগোল পাকায় যেতে পারে। এই জন্য তখন কিন্তু রিটার্নের লিস্ট কিভাবে পাবো, ওই রিটার্নের ডেটে যাইতে হবে, যে কত তারিখে পার্সেস, মানে পার্সেস করা, বা সাপ্লায়ারের নাম কি, সেইখান থেকে বের করে খুঁজে বের করা যাবে, যে সাপ্লায়ারের নাম তো অবশ্যই থাকবে রিটার্নের ক্ষেত্রে, তাই না? আবার ডেট থাকবে এবং কোন প্রোডাক্ট ছিল সেটা থাকবে, তাহলে আপনি ফাইন্ড আউট করতে পারবেন, আপনার রিটার্ন লিস্ট থেকে ফাইন্ড আউট করতে পারবেন যেটা কত তারিখের বিল ছিল, সাপ্লায়ার কে ছিল, সেখান থেকে আপনি ফাইন্ড আউট করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এই সমস্ত এই একই বিলের ক্ষেত্রে যদি এখানে না লেখা থাকে, তাহলে আপনার বুঝে নিতে হবে, বা আলাদা লিস্ট রিটার্নের থাকলেও সেখান থেকেও বের করে আপনার কিন্তু এখানে সেই ডেটটা দিতে হবে। ওকে, মানে লেখা থাকলো না বিদায় যে মনে করবো যে ট্যাক্সই নাই, ওই ক্ষেত্রে সেটা কিন্তু ভুল হবে। আচ্ছা, তাহলে এখানে কি হবে, 27 ডিসেম্বর 2023 এটা রিটার্ন করতে হবে। তাহলে রিটার্নের জন্য আমরা কি করবো, সাপ্লায়ার ক্রেডিট করব। তাহলে এবার প্লাস নিউ আইকনে যাব, নিউ আইকনে যে এইখানে দেখেন এই যে সাপ্লায়ার ক্রেডিট, এখানে ক্লিক করব। আমার সাপ্লায়ারের নাম কি, লুকাস হল। কপি করে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে পেস্ট করে দিব, লুকাস হল পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে এখন কি, মানে আপনার এখানে মানে প্রোডাক্ট কি ছিল সেটা পরে আসি। এবার পেমেন্ট ডেট, পেমেন্ট ধরেন আপনি করেন না, আপনি বাকিতে কেনেন বা নগদে কেনেন, আপনার ধরেন রিটার্ন করতেছেন, তার পেমেন্ট ডেট বা পার্সেস ডেট এখানে মূলত ওর আছে কুইক বুকস, এখানে একটা আপডেট আনা দরকার। এটা প্রতি ক্লাসে হয়তো আমি মেনশন করি, আপনাদের যারা মানে অন্য ব্যাচগুলো রানিং ছিলেন তাদেরও মেনশন করছি, যে এখানে পেমেন্ট ডেট, যেহেতু সাপ্লায়ার দের কাছ থেকে বাকিতে কিনি আর নগদে কিনি, টুলসের একটার মাধ্যমে আমার রেকর্ড করতে হচ্ছে যে সাপ্লায়ার ক্রেডিট, তাহলে এখানে পেমেন্ট ডেট না হয়ে হওয়া উচিত ছিল পার্সেস ডেট। ঠিক আছে, তাহলে সুন্দর হতো। তার মানে এখানে পেমেন্ট ডেট বলতে আপনার মনে প্রথমেই আসে আমি তো পেমেন্ট করি নাই, আমি তো বাকিতে কিনছি, তাহলে পেমেন্ট ডেট আসতেছে কেন? মূলত এখানে পার্সেস ডেটটা হলে ঠিক মতো হতো। ঠিক আছে, যাই হোক, আমাদের ভুল ধরার দরকার না, যা পেয়েছি জাস্ট আপনাদের ব্যাখ্যা দিতে পারলে হলো। ঠিক আছে, যে কেন এটা কি হচ্ছে। আচ্ছা, 25 ডিসেম্বর, আমরা কত তারিখে কিনছিলাম, 25 ডিসেম্বর। ঠিক আছে, এই যে 25 ডিসেম্বর এখানেই আছে, ওকে সেই ডেটটা আছে।
রেফারেন্স নাম্বার এখানে কি দিবেন, যদি ওই বিলে কোনো নাম্বার থাকতো, ধরেন বিল নাম্বার 2 সাপোজ, ধরেন 02 বা বিল নাম্বার 2, ঠিক আছে, বা 3, আমরা তো আগে দুটো বিল করছি আর একটা 3, মানে দুটো হচ্ছে পার্সেল অর্ডার এগেনস্টে দুটো বিল করছি, এরপরে শুধু শুধু একটা বিল করছি, সেই 3 নাম্বার বিল হচ্ছে সেইটা। ধরেন আমি রেফারেন্স নাম্বার 3 দিয়ে দিলাম যে 3 নাম্বার বিল, তাহলে কি হবে, সাপ্লায়ার ক্রেডিট 3, এটা কিন্তু মেনশন হবে, তার মানে 3 নাম্বার বিলের থেকে এই সাপ্লায়ার ক্রেডিটটা, তার মানে 3 নাম্বার বিলের আলোকে এই প্রোডাক্টটা ফেরত পাঠানো হচ্ছে, সহজ কথা। এটা রেফারেন্সে দিয়ে দিবেন। আর যদি কোনো রেফারেন্স আপনাকে আপনার ক্লায়েন্ট না দেয়, তাহলে কিছু দেওয়ার দরকার নেই, কোনো প্রবলেম নেই। লোকেশন ইউকে সব ঠিক আছে, ক্যাটাগরি ডিটেলস সবসময় ওপেন হয়ে থাকবে, আপনি এটাকে ক্লিক করে হাইড করে দিবেন, বা না হাইড করেন আপনি আইটেম ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করে এখানে কি আছে, প্রোডাক্ট সার্জিক্যাল ইকুইপমেন্ট কপি করেন। আচ্ছা, এখানে পেমেন্ট ডেট দিলে ওইটা দিলে হচ্ছে না, এখানে হচ্ছে 27 তারিখ দিবেন, মানে 25 তারিখে কিনছেন সেটা ব্যাপার না, এখানে কিন্তু মানে কবে ফেরত পাঠাচ্ছেন সেই ডেটটা দেওয়ার কোনো অপশন নেই, এখানে জাস্ট পেমেন্ট ডেট লেখা। মানে পেমেন্ট কি আপনি প্রোডাক্ট ফেরত দিয়ে দিচ্ছেন এটা কি পেমেন্ট বোঝাচ্ছে, বা নগদেই বিক্রি হচ্ছে সেইটাই বোঝায় নিচ্ছে, মানে এখানে একটু তালগোল পাকানো আছে, ঠিক আছে। আপনি এখানে ফেরত যেদিন পাঠাচ্ছেন সেই ডেটটা দেন, সমস্যা নেই, ঠিক আছে। প্রোডাক্ট পেমেন্ট করতেছেন মানে আছে এইভাবে বোঝাচ্ছে যে আপনি তো বাকিতে কিনছেন, কিন্তু সেটা না বোঝায় এখানে পেমেন্ট ডেট দেখাচ্ছে। আপনি 27/12/23 এটা দিয়ে দেন, মানে এইখানের যে ডেটটা, এইখানের এই এই ডেটটা। ওকে, সার্জিক্যাল ইকুইপমেন্ট কপি করছি, কোয়ান্টিটি একটা, এবং এটার সাথে ট্যাক্স কত ছিল দেখেন, এখানে লেখা নাই ট্যাক্স, কোয়ান্টিটি একটা, ট্যাক্স এখানে 8% ছিল, তো আমরা এটা ওখান থেকে দেখে আসলাম। তাহলে আমি এখানে কি করব, প্রোডাক্ট সার্ভিস সার্জিক্যাল ইকুইপমেন্ট চুজ করে দিব, কোয়ান্টিটি একটা, ট্যাক্স কত, 8%। আবার ক্লাস এখান থেকে যদি আমি চুজ না করে দিই তাহলে কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্ট হবে না ক্লাসের সাথে, ঠিক আছে। দিলাম সার্জিক্যাল ইকুইপমেন্ট দিলাম, ট্যাক্স দিয়ে দিলাম, সবকিছু দিলাম, ট্যাক্স এখানে বলা ছিল না আমার, তারপরে কিন্তু এখানে দিচ্ছি কেন, যে এটার সাথে জড়িত ছিল ট্যাক্স, যার কারণে আমি নিজে থেকে মনে করে এটা দিচ্ছি। ওকে, দেওয়ার পরে আমি লাস্টে এসে সেভ অ্যান্ড ক্লোজ করলাম। ওকে, সাপ্লায়ার ক্রেডিট 3 ইজ সেভ। ওকে, এটা সেভ হয়ে গেছে। দেখেন এই যে ট্যাক্স 60 ডলার, এটাকে মাইনাস করছে, আবার প্রোডাক্টের প্রাইস ছিল $750, এটাও মাইনাস করছে, এটা মাইনাস হিসেবে দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখন কিন্তু পার্সেস অর্ডার, সরি পার্সেস অর্ডার বলছি, বিলের আলোকে সাপ্লায়ার ক্রেডিট করলাম। এখন কি করব, পে বিল। ওই যে বলছিলাম পে বিল কোনটার করব, ফার্স্টে যেটা বিল করা হয়েছিল, দুটো বিল করছিলাম বা একটা বিল করছিলাম, এই যে এখানে কনভার্ট টু পার্সেস অর্ডার, এই যে যে বিল করছিলাম সেই বিলের আমরা পে বিল করি, অর্থাৎ আমরা বাকিতে তো কিনছিলাম, এখন টাকা দিব না, অবশ্যই টাকা দিব, সেইটা এখন এখন রেকর্ড করবো। এখন এখানে আমরা পার্সেস অর্ডারের আলোকে দেখেন এই যে পে বিল, নিচে দুটো অপশন ছিল, পে বিল প্রথমটা, আমি চাইলে এই যে যে কেবল বিল যেটা করলাম এইটারও পে বিল করতে পারি, কোনো ব্যাপার না। মানে দুটো অপশন, এই যে বিলের নিচে যেটা রিটার্ন করলেন, একটা বিল ক্রিয়েট করলাম কেবল, মানে একটা ছিল পার্সেল অর্ডার থেকে বিল ক্রিয়েট করলাম, বিলে কনভার্ট করলাম, আর একটা শুধু মানে বিল করলাম, বিলের পরে এটা রিটার্ন করলাম, রিটার্ন করার পরে বাকি টাকা পে বিল করলাম বা পেমেন্ট করলাম। এটা থেকে আপনি এই বিলের আন্ডারে যেটা এখান থেকে পে বিল করতে পারেন, আবার পার্সেস অর্ডার থেকে পে বিল করতে পারেন। ওকে, আবার যে কোনো দুটোও করতে পারেন, আমি একটা করে দেখাচ্ছি, আপনারা যে কোনোটা করতে পারেন। ওকে, তো চলেন আমরা পে বিল করি। ধরেন আমরা প্রথমটা পার্সেল অর্ডার থেকে যে দুটো আমরা বিল করছিলাম, সেখানে সেই দুটোকে আমরা পেমেন্ট করব। ওকে, এখন আমাদের যাইতে হবে কোথায়, এই যে বিল, বিল একটা তো লুকাস হল, আর আমরা অ্যামেলিয়া উইলিনসন যে দুটো বিল করছিলাম সেই দুটোকে আমরা এখন পে বিল করব। এখন পে বিলে এসে এখন একটা হিসাব দেখেন, যে আমরা তো পার্শিয়ালি কনভার্ট করছিলাম দুইটা, 28 ডিসেম্বর 30 ডিসেম্বর, ঠিক আছে, প্রথম যেটা পার্সেল অর্ডার থেকে যে বিলে কনভার্ট করছিলাম এই দুইটা। এখন বিল করার ক্ষেত্রে কিন্তু দুই ডেটা কিন্তু আলাদা আলাদা অ্যামাউন্ট আমি বিলে কনভার্ট করলেও, এখন যদি পে বিল করার ক্ষেত্রে আমার যদি বলা হয় যে 30 ডিসেম্বরে কি করতে হবে, 80% অফ ফুল অ্যামাউন্টের পে করতে হবে, তখন কিন্তু ওই একটায় যদি আমার 80% না থাকে, যে প্রথম আমি পার্সিয়ালি যেটা বিলে কনভার্ট করছিলাম পার্সেল অর্ডার থেকে, সেটা আমার 80% হচ্ছে না, বা কম হচ্ছে বা বেশি হচ্ছে, তখন কি করতে হবে, তখন কি করতে হবে, 80% করার জন্য উভয়ে দুটো বিলকেই সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দুটো বিলের থেকে ধরেন একটা যদি এমন হয় যে এটা 60% আছে, তাহলে আরো 20% লাগবে না, আরো 20% কি আন্দাজে দিয়ে দিবেন না, দুটো বিলকেই আমরা একসাথে সিলেক্ট করে সেখান থেকে দুটো বিলের মোটের উপরে, অর্থাৎ মোটের উপরে 80%, এখানে কিন্তু তাই বলা আছে, 80% অফ ফুল অ্যামাউন্ট, তার মানে দুটো বিলে যে টাকা আসে তার 80% প্রথমে আমাদের কি করতে বলছে, পে করতে বলছে।
সেই নির্দেশনা আছে। এরপরে জানুয়ারি 2 তারিখে রেস্ট অফ অ্যামাউন্ট পে করতে বলছে। ওকে, তাহলে আমরা এই এক একটা করে করে আসি। 30 ডিসেম্বর পে বিল, প্রথমে পে বিল। চলেন প্লাস নিউ আইকনে যাব। প্লাস নিউ আইকনে যে আমি যদি পে বিল করি এখান থেকেও করতে পারবো, পাশাপাশি এইখান থেকে আমরা করতে পারবো সহজে। এই দেখেন এখানে দুটো বিল আছে না অ্যামেলিয়া উইলিংসনের সাথে। আমার দেখেন এখান থেকে আমি নাম দেখে আসবো, সাপ্লায়ার কে ছিল অ্যামেলিয়া উইলিংসন, তার সাথে দুটো পে বিল করতে হবে আমার, ঠিক আছে, তাকে দুটো বিলে পে করতে হবে। তাহলে আমি এখানে অ্যামেলিয়া উইলিংসনের দুটো বিল দেখতে পাচ্ছি, এই একটা দুইটা। এখন এখানে এসে বড় যে বিলটা আমার মেইন প্রথম হচ্ছে যে 80% কনভার্ট করা লাগবে, বা 80% আমার পে বিল করা লাগবে। তাহলে আমি বড়টা দেখি যে 80% হয় কিনা, বা তার বেশি বা কম হয় কিনা দেখবো আগে। তার মানে আমি এই যে দুইটা অ্যামেলিয়া উইলিংসনের সাথে যে দুইটা, তার বড়টাকে আগে মার্ক অ্যাজ পেইড এখানে ক্লিক করব। মার্ক অ্যাজ পেইড এখানে ক্লিক করলে এ দেখেন পেই অ্যামেলিয়া উইলিংসন সবকিছু ঠিক আছে। পেমেন্ট ডেট কত আমাকে বলা হয়েছে? 30 ডিসেম্বর নাকি, দেখে নিন। 30 ডিসেম্বর, হ্যাঁ, 2023 30 ডিসেম্বর। 30 ডিসেম্বর দিলাম। দেওয়ার পরে দেখেন এই মুহূর্তে আমার কোথা থেকে আমি পে করব? ব্যাংক অফ ইংল্যান্ড থেকে, সাপোজ ডিফল্ট এটা আছে। এখন ব্যালেন্স ব্যাংক অফ ইংল্যান্ডে কত আছে এই মুহূর্তে আমার দেখেন তাও কিন্তু ট্র্যাক করতেছে এখানে, $10,651। তার মানে এই সিস্টেম গুলো কিন্তু কুইকবুকসে আছে, যে আমার একটা পেমেন্ট আমি করতে যাচ্ছি তার আগে আমি ব্যালেন্সটা লাইভে দেখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি ডেট দিলাম। ডেট দেওয়ার পরে দেখেন এখানে প্রথম বিলটা আমি কিন্তু ওপেন করছি, এই জন্য আমার প্রথম বিলটা টিকমার্ক দেওয়া, এই যে 2,474 বড় বিলটা আমি ওপেন করছি, তার থেকে কিন্তু আমার ওই একটা বিলে টিকমার্ক রয়েছে। আরো যদি নিচে এখান থেকে কোনো রিটার্ন টিটার্ন থাকতো তাও কিন্তু এখানে ট্র্যাক করা হতো, সেটাও টিকমার্ক থাকতো। কিন্তু এই বিলের সাথে কোনো রিটার্নের সম্পর্ক নাই। তাহলে আমার কি করতে হবে? একটা বিলে কি আমার 80% হচ্ছে, আমার আগে একটু যোগ বিয়োগ করে দেখতে হবে যে এই একটা বিলে আমাকে তো 80% করতে বলছে, তাই এই একটা বিলে আমার 80% হচ্ছে কিনা সেটা একটু দেখবো। তা দেখা যাচ্ছে, দেখেন চোখের দৃষ্টিতেই বুঝতে পারতেছেন যে না, হওয়ার কথা না। এটা হচ্ছে 2,400, একটা 1,600, ঠিক আছে। তা যেহেতু এখানে দুটোর একটাতে আমার 80% হচ্ছে না, তাহলে আমার দুটোই সিলেক্ট করতে হবে। আপনার যদি যোগ বিয়োগ গুণভাগ করা লাগে একটু করে নেবেন, সমস্যা নাই, ঠিক আছে। এখানে আমার এখানে 2,400 আর 1,600, তার মানে আহ কেমন এরকম হচ্ছে যে আহ 66, 99 এরকম, মানে তিন একটাই আছে দুই দুই অংশ, একটা এক অংশ, দুটো মিলে ধরেন 3 অংশ। তা 3 অংশ আমার তো এখানে 80% হচ্ছে না। তাহলে আমার কি করতে হবে? আমার এখান থেকে দুটোকেই সিলেক্ট করতে হবে, এখানে নিচেরটাও আমি টিকমার্ক দিলাম। তার মানে টোটাল দুটোই সিলেক্ট হওয়ার পরেই তো আমি 80% বের করতে পারবো, তাই না? তার আগে তো 80% বের করা পসিবল না। এখন এই দুটো আমি টিকমার্ক দিলাম। দেওয়ার পরে আমার দেখেন একটা যখন ছিল তখন এইখানে এই অ্যামাউন্টের টাকা কত ছিল দেখেন, 2,474। আর এখানে যখন আরেকটা টিকমার্ক দিচ্ছি তখন দেখেন এই দুটো যোগ হয়ে 4,038 হয়ে যাচ্ছে। এইটার উপরে কত পার্সেন্ট? 80%। এই যে 80%টা ফুল অ্যামাউন্ট, তাহলে এটা হচ্ছে আমার ফুল অ্যামাউন্ট। তাহলে এইটার 80% বের করতে গেলে আমি তো ক্যালকুলেটারে এখানে বের করতে পারি, কিন্তু ক্যালকুলেটারে না করে এখান থেকে কিভাবে সহজে করতে পারি? দেখেন এই পুরো অ্যামাউন্টটা এখানে, পুরো অ্যামাউন্টটা সিলেক্ট করার দরকার নাই। আপনি ঠিক এই যে দশমিকের পরে 00 যেখানে লেখা আছে দেখেন, এই তো দশমিক, এর আগে তো সংখ্যা 4,134.00। তো এই দশমিকের পরে দুটো শূন্য শূন্য যেখানে আছে, বা শূন্য শূন্য জায়গায় 0,1 থাকুক, 0,5 থাকুক, 1,0 থাকুক, যাই থাকুক, অর্থাৎ দশমিকের পরে যে দুই সংখ্যা থাকবে, তারপরে যে আপনি কি করবেন? শিফট চেপে ধরে এইটার মাথার উপরে দিবেন ক্লিক, অর্থাৎ স্টার দিবেন, স্টার। কারণ পিসিতে স্টার চিহ্ন হচ্ছে গুণ চিহ্নের সমান, ঠিক আছে। এটা আমরা জানি আশা করি। তার মানে কিভাবে দিলাম? আমি এই যে যে 00 ছিল, এই 00 পরে এসে, অর্থাৎ দশমিকের পরে যে দুই সংখ্যা ছিল সে যাই থাকুক, তারপরে এসে আমি ল্যাপটপের বা ডেস্কটপের কিবোর্ড থেকে শিফট চেপে ধরে 8 বাটনের উপরে ক্লিক করলাম, অর্থাৎ স্টার আমি প্রেস করলাম। স্টার দেওয়ার পরে 80 তে ক্লিক করে আবার শিফট চেপে ধরে 5-এর মাথার উপরে, অর্থাৎ পার্সেন্টেজের মাথার উপরে ক্লিক করে দিলাম, অর্থাৎ শিফট চেপে ধরে 5-এর মাথার উপরে ক্লিক করলাম। তার মানে পার্সেন্টেজ প্রেস করলাম। খেয়াল করেন ছিল কি কি, আমি কিন্তু এখনো বাইরে ক্লিক করিনি, আমি কিন্তু এর ভিতরেই আমার মাউস কার্সার আছে। দেখেন ছিল হচ্ছে 4,138.00। এরপরে আমি কি পেস্ট করছি? আমাকে বলা হয়েছে 80%, তার মানে ওই শূন্য শূন্যর পরে আমি আগে একটা স্টার প্রেস করছি, তখন রেড মার্ক হয়ে গেছিল। এরপরে কত পার্সেন্ট বের করতে বলা হয়েছে? সেই নির্দিষ্ট পার্সেন্ট, অর্থাৎ 80% বলা হয়েছে, আমি 80% দিয়েছি।
এরপরে সেই পার্সেন্টেজ চিহ্নটাও আমি দিয়েছি। কেন দিয়েছি? পার্সেন্টেজ চিহ্নটাও এখানে দিতে হবে, না হলে কিন্তু এক্সাক্ট ক্যালকুলেট হবে না। পার্সেন্টেজ চিহ্ন দিয়ে আমি বাইরে ক্লিক করছি, দেখেন এইবার কিন্তু ওই 4,000 সামথিং যে টাকা ছিল সেইটার উপরে 80%-এ 3,310.40 এটা চলে আসছে। তার মানে এভাবে আপনি সহজে পার্সেন্টটা বের করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন, সহজ বিষয় ছিল। জাস্ট আপনি যে অ্যামাউন্টটা থাকবে মোট অ্যামাউন্ট তার উপরে স্টার দিবেন, অর্থাৎ ওই অ্যামাউন্ট গুণ এত পার্সেন্ট, পার্সেন্ট চিহ্ন দিলে সেই পার্সেন্টটা এক্সাক্ট বের হয়ে যাবে। যখন আপনি এই মাউস কার্সারটা ভিতর থেকে এসে বাইরে ক্লিক করবেন তখন পার্সেন্টটা বের হয়ে যাবে। অর্থাৎ কত টাকার পার্সেন্ট বের করবেন সেই টাকার পরে পিছনে যেটা গুণ চিহ্ন দিবেন, গুণ চিহ্ন দিয়ে 80% বা 70, এরপরে পার্সেন্ট চিহ্ন, আবার 60, এরপরে পার্সেন্ট চিহ্ন, সেই সংখ্যাটা বসায় পার্সেন্ট চিহ্ন দিবেন, বাইরে ক্লিক করবেন, হয়ে যাবে। সহজ হিসেব। আচ্ছা, তাহলে আমাদের এই 80% হয়ে গেছে। এবার সেভেন ক্লোজ ক্লিক করে দিলাম। ও কি বলছে? দ্য অ্যামাউন্ট পেইড প্লাস ক্রেডিট ক্যানট বি লেস দেন দ্য সিলেক্টেড বিল, অলসো দ্য সিলেক্টেড বিল ক্যানট বি লেস দেন দ্য সিলেক্টেড ক্রেডিট। এর সাথে আবার ক্রেডিট আইলো কোথাতে? এটার সাথে তো কোনো ক্রেডিট নাই। হইলো কি? এ তো একটা বিপদ। আচ্ছা, এটা পেমেন্ট। ও আচ্ছা আচ্ছা, এখানে চেক, ব্যাংক অফ ইংল্যান্ড সবকিছু ঠিক আছে। ফুল অ্যামাউন্ট তাহলে এখানে 30 ডিসেম্বর, 80% ফুল অ্যামাউন্ট। এখানে কোথায় ক্রেডিট? ক্রেডিট আসলো কোন জায়গা থেকে? আবার দেখি, সেভেন ক্লোজ করি। আচ্ছা, এখানে মাইনাস হচ্ছে কি? অ্যামাউন্ট টু ক্রেডিট। আচ্ছা, -827.60, এখানে ক্রেডিট হইলো কেমনে? দিস ট্রানজাকশন উইল ক্রিয়েট অ্যান অ্যাডিশনাল ক্রেডিট ইন দ্য অ্যামাউন্ট অফ 827। আচ্ছা, আমরা কি এই যে যে বিলটা এখান থেকে আমরা কি কোনো আহ করছি? আমরা কি কোনো, না আমরা তো এখান থেকে রিটার্ন করি নাই। রিটার্ন তো পরের এই ইসে থেকে করছি। তাহলে 827 সামথিং এটা ক্রেডিট হইলো কেমনে? আচ্ছা, আমরা একটু চেক করবো, জাস্ট মিনিট সময় দেন। এক্সপেন্স বিল, যেখান থেকে ক্রেডিট তো আমরা কোনো কিছুই করি নাই, তাহলে এরকম আসবে কিভাবে? ওয়েট। আচ্ছা, এখানে এক্সপেন্সের পরে যাই আগে। আচ্ছা, এখানে অ্যামেলিয়া উইলিংস, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এখানে কি কোনো অংশ আছে কিনা? না, এখানে একটা ফুল ইনফরমেশন চলে আসছে। বিল দুইটা ডেটে দুইটা করছি। ক্রেডিট আছে আর একটা সাপ্লায়ার ক্রেডিট, লুকাস হল 750 + 60। দাম যদি এখানে 810 হয় তাহলে বুঝবো এই যে 810। এইটা এখানে থেকে কেমনে আসলো? সাপ্লায়ার ক্রেডিট, ওরে, এইটা এখান থেকে তো আসার কথা না। লুকাস হলেরটা অ্যামেলিয়া উইলিংসনের সাথে জড়ানোর তো কোনো যুক্তিই নেই। আরে আরে আরে, দাঁড়ান, এখান তো কোনো ক্রেডিট হওয়া কথা না। আচ্ছা, ক্লিয়ার পেমেন্টে ক্লিক করলে কি আসতেছে দেখি। না, ওখানে বাদ। আমি এখানে আবার দিস অ্যামাউন্ট পেইড প্লাস ক্রেডিট ক্যান নট বি লেস দেন দ্য সিলেক্টেড বিল, অলসো দ্য সিলেক্টেড বিল ক্যান নট বি লেস দেন দ্য। ওরে বেড়া রে, দেখে আমি আবার কেটে দিয়ে করতে হবে। কেটে দিয়ে করতে হবে এখান থেকে। আচ্ছা, মার্কেজে পেইডে যাব। এখান থেকে একটা সিলেক্ট করে আর একটা, দুটোই নিলাম। নিয়ে আমি এখানে আবার সেই পার্সেন্টটা দিয়ে দিব। ওয়েট, স্টার 80%, সরি। ওকে, বাইরে ক্লিক করি। আমার তো এইটা সেই অ্যামাউন্টটা না, এই যে এইটা বারবার এখানে দেখা যাচ্ছে অ্যামাউন্ট টু পে 3,310.40, আর অ্যামাউন্ট টু ক্রেডিট 427.80। এই 827.80। আচ্ছা, এখান থেকে কেটে দিলেও তো তাই হয়ে যাচ্ছে। ওয়েট, এখানে অ্যামাউন্ট টু ক্রেডিট কিছুই নাই এই মুহূর্তে। তাহলে এখানে কি করতে হবে? স্টার 80%, বাইরে ক্লিক, এই যে। আচ্ছা, সেভেন ক্লোজ করলে কি আসতেছে দেখি। The amount paid plus credit cannot be less than the selected bill. Also, the selected bill cannot be less than the selected credit. হইল কিছু? তার মানে
মূলত এই 827 -827.60, এইটা অ্যামেলিয়া উইলিংসনের কাছে, আর বাকি থাকতেছে আমার এই যে টোটাল যে অ্যামাউন্টটা হয়েছিল 4000 সামথিং, এখান থেকে 3310 পয়েন্ট সামথিং আমি যখন নিচ্ছি, মানে পেমেন্ট করে দিচ্ছি, তখন এই 827 বাকি থাকতেছে। কিন্তু ঘটনাটা ঘটছে হচ্ছে যে আমার আর একজনের সাথে সাপ্লায়ার ক্রেডিট রয়েছে, লুকাস হল, ঠিক আছে, সেইটার সাথে টোটাল 810। এখন এই 810 হয়েছে আমার মাইনাস, আর এদিকে আমার 827.60 পেমেন্ট করতে বাকি আছে। এই দুটো মিলে জগা খিচুড়ি পাকা হয়ে গেছে, মানে আমার বলতেছে যে একটা একটার থেকে কম বা বেশি হইলে হবে না। দেখেন, দি অ্যামাউন্ট পেইড প্লাস ক্রেডিট, ঠিক আছে, প্লাস ক্রেডিট যেটা অ্যামাউন্ট পেইড ক্যানট বি লেস দেন দ্য সিলেক্টেড বিলস, অলসো দ্য সিলেক্টেড বিলস ক্যানট বি লেস দেন দ্য সিলেক্টেড ক্রেডিট। আমার এইটা আগে এইটা করি, দাঁড়ান, এই যে যে বিলটা এই লুকাস হল এইটাকে দিয়ে করি। মার্কাস পেইড কোনটা বলেন তো? এর পরেরটা, এর পরেরটা, এইটা দেখি, এই রিটার্নটা আগে ছাড়াই নিতে হবে। আচ্ছা, এইটা আমি ওপেন করলাম, এটা ওপেন করলে এটা বিল একটা, ঠিক আছে, এটা একটা বিল, তাহলে আমার এখানে রিটার্নটাও সাথে যুক্ত আছে। এই যে দেখেন, সাপ্লায়ার ক্রেডিট 3 আর বিল, মানে আমি একটা বিলের পেমেন্ট করতে চাচ্ছি, তাহলে বিলটাও সিলেক্ট আছে, সাথে সাপ্লায়ার ক্রেডিট যে 3 যেটা, ওইটা সিলেক্টেড আছে 810। এখন এইখান থেকে এই বিলটার থেকে এই টাকাটা চলে যাবে, কারণ আমার তো প্রোডাক্ট আমি ফেরত পাঠিয়ে দিয়েছি। এখন আমি বাকি টাকা পেমেন্ট করবো। এখন এই দেখেন, এই যে 10,438 অলরেডি এটা মাইনাস হয়ে গেছে। 10,438 থেকে 810 উইথ ট্যাক্স, ওকে। এই 10,438 থেকে 810 মাইনাস করে 9,628, এখানে কিন্তু সেই টাকাটা আছে। এটার উপরে ধরেন আমি 80% পেমেন্ট করব। এই যে স্টার চিহ্ন দিলাম, 80% দিয়ে বাইরে ক্লিক করলাম, এখানে 7,702.40 এটা করতেছে। এই দেখেন আবার সেই জিনিস, 810। এই 810 যতক্ষণ না পর্যন্ত এটা যত পরিশোধ ঠিকঠাক মতো না হবে, তাইলে এটা কিন্তু যাচ্ছে না। আচ্ছা, এখানে ডেট ঠিক আছে, আমি এবার একটু করে দেখি এখান থেকে হচ্ছে কিনা। হ্যাঁ, এই দেখেন, এইটা হয়ে গেছে। এইটা হয়ে গেছে মানে কি, এখন আমার যে কোনোটার থেকে আমি করতে পারবো। এই যে বিল পেমেন্ট চেক, ঠিক আছে, ব্যাংক অফ ইংল্যান্ডের মাধ্যমে আমি পেমেন্ট করছি 80%, এটা হয়ে গেছে। এখন বাকি কি বলা আছে, বাকি 20% মেট্রো ব্যাংকের থেকে, সরি, বাকি এখানে শোনেন, এখানে একটা বিষয় আছে, এখানে আমি হচ্ছে 80% ধরে দিয়েছি, এখানে মূলত 70% আর 30% বলা আছে, ঠিক আছে। তো এখানে আমি 70%-এর জায়গায় 80% ধরে দিয়েছি আগেরটার মতো করে, ওকে। রেস্ট অফ দ্য ফুল অ্যামাউন্ট, এই যে 80% বাদে পরের বলা হয়েছিল রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, কিন্তু এখানে আমার 80%-এর করে এখানে 70 জায়গায় 80 ধরে দিয়ে সমস্যা নেই। এখন আপনারা 70 দিয়েন, আপনাদের আশা করি অসুবিধা হবে না। তারপরে 30 দিয়ে নেন, আমি 80 দিয়েছি যেহেতু, আমরা বাকি 20% এখান থেকে দিই। 2 জানুয়ারি 2024। কোন বিলটা? অ্যামেলিয়া উইলিংসনটা কিন্তু না, লুকাস ওয়ালেটটা। এই যে বাকিটা, মার্কাসে পেইডে যাব, এখানে হবে কি 2 জানুয়ারি, ঠিক আছে, অর্থাৎ পরের পরের সালে 2024 সালের জানুয়ারি 2। আবার একটু দেখে নিই, হ্যাঁ, জানুয়ারি 2 2024 সাল, তার 30-র জায়গায় আমার হবে 20, ওকে। তার মানে 20 আমার এখানে যাই আছে তাই হবে, তার মানে এখানে আমার তো এই ক্রেডিটটা এখানে বাদ দেওয়া হয়েছে, তার মানে এখন 20 যা অবশিষ্টই আছে, ঠিক আছে, এখানে আর নতুন করে বের করা লাগবে না। কিন্তু এখানে ব্যাংক অফ ইংল্যান্ড যেখানে ছিল, এখান থেকে মেট্রো ব্যাংক হবে, ওকে। মেট্রো ব্যাংক দিয়ে আমি ডেটটাও দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে ডেট, ওটা তো বিল ডেট, আর এটা হবে হচ্ছে পেমেন্ট ডেট, 1/2/2024 দিয়ে আমি সেভেন ক্লোজ। এইবার দেখেন, আগের যে দুটো বিল করি নাই, ওই দুটো আবার করে আসি, সমস্যা নেই, আমরা বিল দুটো জায়গায় 4টা করি, কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমি এবার একটু করে আসি, ঝটপট বুঝতে পারবেন। এবার দেখেন এগুলো হবে। এই যে আমেলিয়া উইলিংসনের প্রথমটা আমি ওপেন করলাম, এখানে বলা ছিল 30 তারিখ, তাই তো? ধরেন আমি 30 তারিখে দিচ্ছি, 2023-এর ডিসেম্বরের 30। মানে কেন হলো না তার কারণটা এবার একটু দেখেন, ডিসেম্বরের 30। এইবার এখানে এসে কি করতেছি, এখানে দুটো বিলই আমি সিলেক্ট করে দিব, না হলে তো 80% হবে না। আচ্ছা, এখানে স্টার দিয়ে 80% দিয়ে বাইরে ক্লিক, ও সরি, পার্সেন্ট চিহ্ন দিয়ে হয়নি, শিফটে চেপে ধরে পার্সেন্টে ক্লিক করতে হবে। এবার বাইরে ক্লিক করবো, এই যে এই সেম অ্যামাউন্ট, এখন কিন্তু আর রেড আসবে না আশা করি। এখানে যে 7 কি হলো, অ্যামাউন্ট টু ক্রেডিট, আবার সেই কাহিনী কেন? ও আচ্ছা, মেট্রো ব্যাংক না, এবার দিব হচ্ছে যে ব্যাংক অফ ইংল্যান্ড, সরি।
ওখানে তো ব্যাংক অফ ইংল্যান্ড দেওয়া ছিল, এবার দেখি সেভেন ক্লোজে যে দেখি। আচ্ছা এইখানে কোনো একটা মানে ভেজাল হয়েছে, ভেজালটা কি এটাই তো ধরতে পারতেছি না। মেট্রো ব্যাংক দিলে কি আসতেছে, আর এখানে যখন ক্লিয়ার পেমেন্টে যাচ্ছি, ক্লিয়ার পেমেন্টে গেলে এই অবস্থা। ঠিক আছে, তার মানে দুটো বিল একসাথে করা যাচ্ছে না, এটা হচ্ছে মূল কথা। তাহলে আমি অ্যামাউন্ট করি একসাথে, এই দুটো অ্যামাউন্ট যোগ করলে কত হচ্ছে? 4138.00। দেখি এইটা আমি একটু কপি করি আর এই দুটো কেটে দিই, কেটে দিয়ে এখানে আমি এটা বসাই, বসায় এটাকে ভাগ দিব, সরি ভাগ করছে, গুণ দিব 80% দিয়ে। এবার কি আসে? আচ্ছা এইবার হচ্ছে, মানে এই বিল দুটো সিলেক্ট করলে হচ্ছে না। ঠিক আছে, বিল দুটো সিলেক্ট না করে দুটোর অ্যামাউন্টটা যোগ করে এখানে বসানোর পরে এখানে আসতে হবে, এবং অ্যামাউন্ট এ দেখেন, অ্যামাউন্ট টু অ্যাপ্লাই, অ্যামাউন্ট টু ক্রেডিট। ঠিক আছে, ওই সেম অ্যামাউন্টটাই এখানে থাকতেছে, কিন্তু ওইখানে দুটো বিল সিলেক্ট করলে ওইখানে এই যেটা ডিউ থাকতেছে, যে দুটো বিলের অবশিষ্ট অংশ যেটা থাকছে সেটা এখানে অ্যামাউন্ট টু ক্রেডিট হিসেবে রয়ে যাচ্ছে, এবং এখানে রেড মার্ক দেখাচ্ছে। দেখি এবার কি হয়। 3310.40, সেভেন ক্লোজ। হ্যাঁ এবার হয়েছে। কখন কি ঝামেলা করে কুইক বুকস নিজেরাও বলতে পারে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে অ্যামেলিয়া উইলিংসনে আর একটা বাকি আছে। কোনটা? ছোট যেটা, এইটা মার্ক অ্যাজ এ পেইড, দেখেন ছোট না দুইটাই, দুইটাই আচ্ছা এখানে দুইটাই সিলেক্ট হয়ে গেছে। বাকি এই 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 অপশন মানে এই অংশটুকু বাকি ছিল। এটা হচ্ছে মানে রেস্ট 20% অ্যামাউন্ট। ঠিক আছে, এই যে আনঅ্যাপ্লাইড পেমেন্ট দেখছেন, মানে এটা অলরেডি প্রদান করা হয়ে গেছে, আনঅ্যাপ্লাইড পেমেন্ট এই জন্য লেখা হচ্ছে। তার মানে এই দুটোর থেকে বাকি যে পার্সেন্টটুকু আছে সেইটুকু আমরা এখানে পে করে দিচ্ছি। এই এই ছিল হচ্ছে বিষয়। এখন ওখানে দুটো সিলেক্ট একবারে মানে সিলেক্ট করে দিলে হচ্ছে না, অথচ এতদিন কিন্তু করে আসছি। যারা প্রিভিয়াস আছেন জেরোর জন্য এখানে ইনভলভ হয়েছেন, প্রিভিয়াস বিভিন্ন ব্যাচের, তারা জানবেন ব্যাপারটা, যে এখানে বিলে এরকম তো ডাবল ভাবে করা যায়, কিন্তু এখন কিন্তু ডাবল ক্লিক করে করতে দিচ্ছে না। ওকে, তাহলে এটা পে বিল করলাম। এখন হচ্ছে এক্সপেন্স রেকর্ড অ্যাসাইন বাই কাস্টমার। এখন একটা এক্সপেন্স আমরা রেকর্ড করব। এই এক্সপেন্সে আসছি, ধরেন এই এক্সপেন্সটা, এক্সপেন্স বলতে কি বোঝাচ্ছে, নগদে আমি পরিশোধ করতেছি সেই জিনিসটা। তাহলে এখানে আমার কাস্টমার দেওয়া নেই, আর বাকি সব দেওয়া আছে, তো আমরা একজন যে কোনো একজন কাস্টমার, র্যান্ডম একজন কাস্টমারকে অ্যাসাইন করে আমরা যাতে এটা করতে পারি। ওকে, তাহলে চলেন আমরা একজন কাস্টমার অ্যাসাইন করব, কাস্টমার অ্যাসাইন করে আমরা এক্সপেন্স রেকর্ড করব। তাহলে আমরা এখন একজন যে কোনো একজন কাস্টমার, র্যান্ডম একজন কাস্টমারকে আমরা অ্যাসাইন করতেছি। আমরা প্লাস নিউ আইকনে যে আমরা এখন রেকর্ড করব কি, পে বিল হলো, বিল হলো, পার্সেস অর্ডার হলো, সাপ্লায়ার ক্রেডিট হলো। এখন হচ্ছে এক্সপেন্স, তো নগদে আমি কোনো কিছু কিনতেছি, আবার কিনতেছি এমন ভাবে যে আমি আমার সাপ্লায়ারের কাছ থেকে কিনতেছি, সেটা আবার সরাসরি আমি পাঠিয়ে দিচ্ছি কাকে, আমার কাস্টমারকে আমি অ্যাসাইন করে পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমি কি করব, এখানে আহ, আমি যে কোনো একজন কাস্টমারকে আমি, সরি এখানে তো সাপ্লায়ার, আমি যে কোনো একজন কাস্টমারকে অ্যাসাইন করব। তো সাপ্লায়ার এখানে আমার কি বলা আছে, কার্সন গোমেজ, ইনি হচ্ছে আমার সাপ্লায়ার, ওনার কাছ থেকে আমি কিনতেছি, আমি পেস্ট করলাম, কার্সন গোমেজকে সিলেক্ট করলাম। পেমেন্ট মেথড কি কি বলা আছে, এই যে পেমেন্ট মেথডটা নিচে বলা থাকবে চেক, ব্যাংক অফ ইংল্যান্ড, চেকের কোনো নাম্বার দেওয়া নাই। ওকে, পেমেন্ট মেথড চেক, এখানে ক্রেডিট কার্ড আছে, এখান থেকে আমি এসে দেবো ব্যাংক অফ ইংল্যান্ড। ওকে, দিলাম। দেওয়ার পরে রেফারেন্স নাম্বার বা কোনো কিছু দিচ্ছি না, ক্যাটাগরি ডিটেলসে কিছু নাই, আমি এটা হাইড করে দিলাম, আর আইটেম ডিটেলসটা ওপেন করলাম, করে এখানে এই এই প্রোডাক্টগুলো আমি দিচ্ছি। আচ্ছা ডেটটা দেবো 31 ডিসেম্বর 2023, আগে ডেটটা দিয়ে আসবো, 31 ডিসেম্বর 2023 দিলাম। এবার প্রোডাক্ট বা সার্ভিসে কি দিব, প্রোডাক্ট লাইফ সেভিং ইকুইপমেন্ট, কোয়ান্টিটি 12, ট্যাক্স 8%। আবার এখানে কস্ট রেট এবং সেলস রেটটাও লেখা আছে, কারণ কি যদি কোনো নতুন প্রোডাক্ট হয়ে থাকে তাহলে আমার দুটো রেট নিয়ে আমার ডাটাবেজে অ্যাড করতে হবে, আর পুরোনো প্রোডাক্ট হলে আমার কোনো প্রবলেম নাই, আমার ওটা লাগবেও না। তাহলে আমি লাইফ সেভিং ইকুইপমেন্টকে কপি করতেছি, কোয়ান্টিটি 12, ট্যাক্স 8%, লাইফ সেভিং ইকুইপমেন্ট পেস্ট করলাম, কোয়ান্টিটি 12, ট্যাক্স 8%। আমরা অ্যাসাইন, কাস্টমার অ্যাসাইন পরে করি, আগে এগুলো পাতায় আসি, তারপরে সহজে বুঝতে পারবো। তাহলে এখানে লাইফ সেভিং ইকুইপমেন্ট করি, এই যে দিলাম। আমি লাস্টে এসে কাস্টমার অ্যাসাইন করি, সমস্যা নেই। ইসিজি মেশিন, কোয়ান্টিটি 5, ট্যাক্স 0, ইসিজি মেশিন কোয়ান্টিটি 5, ট্যাক্স 0।
ইসিজি মেশিন। ওকে, এবার আছে কি সার্জিক্যাল ইকুইপমেন্ট, কোয়ান্টিটি 4, ট্যাক্স 8। সার্জিক্যাল ইকুইপমেন্ট, কোয়ান্টিটি 4, ট্যাক্স 8। সার্জিক্যাল ইকুইপমেন্ট। বাকি থাকলো কি হ্যান্ড স্যানিটাইজার। হ্যান্ড স্যানিটাইজার কত, কোয়ান্টিটি 3, ট্যাক্স 0। কোয়ান্টিটি 3, ট্যাক্স 0, হ্যান্ড স্যানিটাইজার। এখন দেখেন সবকিছু ঠিকঠাক, চারটা প্রোডাক্ট, চারটা প্রোডাক্ট সবকিছু আমি দিয়ে দিয়েছি। এখন আমি যদি কোনো কাস্টমারকে অ্যাসাইন করতে চাই, তাহলে আমার কি করতে হবে, এইখানে ক্লিক করতে হবে কাস্টমার, এখান থেকে একজন কাস্টমারকে চুজ করে দিতে হবে। এখন দুই রকম প্রশ্ন আপনাদের মানে মনের ভিতরে আসতে পারে যে আমি চারটা প্রোডাক্ট, আমার এক্সপেন্স কয়টা, একটা, মানে এক, এক্সপেন্স বলতে কি খরচ, বাংলা কথা এক্সপেন্স বলতে খরচ। কিন্তু যখন আপনি একটা মানে কাগজে আপনার 5টা আইটেম বা 10টা আইটেম আপনি রেকর্ড করতেছেন, যে না আমি নগদে প্রোডাক্ট কিনতেছি সাপ্লায়ারের থেকে, 10টা প্রোডাক্ট একটা শেষে কিনতেছি, 10টা প্রোডাক্টে কোনোটা 15 কোয়ান্টিটি, কোনোটা 20 কোয়ান্টিটি, তখন কিন্তু আপনি আলটিমেটলি এক্সপেন্স রেকর্ড করতেছেন এবং একটা এক্সপেন্সের ভিতরে সব প্রোডাক্ট থাকতেছে। তখন এমন হবে না যে না আমার ওই প্রোডাক্টে যে এক্সপেন্স, ও অমুক প্রোডাক্টের একটা এক্সপেন্স, মানে এই এক্সপেন্স গুলো আলাদা আলাদা হবে না, তখন তখন কিন্তু একটা এক্সপেন্সের ভিতরে সব প্রোডাক্টের হিসাব নিকাশ চলে আসতেছে। এখন যদি বলেন যে এই একটা এক্সপেন্সের ভিতরে 5টা প্রোডাক্ট থাকলে আমি কি এই 5টা প্রোডাক্ট 5জন আলাদা আলাদা কাস্টমারকে অ্যাসাইন করতে পারবো? যে এই আমি এক্সপেন্স রেকর্ড করবো একটা, অর্থাৎ আমার সাপ্লায়ারের কাছ থেকে আমি একটা এক্সপেন্সের মাধ্যমে প্রোডাক্ট কিনবো, নগদে টাকা দিয়ে কিনবো, কিন্তু সেইটা আবার আমার 5জন আলাদা কাস্টমারকে 5টা আলাদা লোকেশনে আমি অ্যাসাইন করতে চাই, পারবো? হ্যাঁ পারবেন। যেমন এখানে 4টা প্রোডাক্ট আছে, এখানে 4জন কাস্টমার এই এই ধরনের এই লাইফ সেভিং ইকুইপমেন্ট, অ্যালেক্স ব্ল্যাকি, পরের ইসিজি মেশিন ব্রায়ান ফোর্ডস, পরে সার্জিক্যাল ইকুইপমেন্ট ক্রিস স্মিথ, পরে হ্যান্ড স্যানিটাইজার গায়ত্রী কিনি, এক একজনকে আলাদা আলাদা প্রোডাক্ট অ্যাসাইন করা যাবে। এক একজনকে আলাদা আলাদা প্রোডাক্ট অ্যাসাইন করা যাবে। সেক্ষেত্রে হবে কি আপনার একটু জড়াবে বেশি, অর্থাৎ যখন আপনার এইটা কাস্টমারকে অ্যাসাইন করে দিচ্ছেন মানে কি, আপনি তো এক্সপেন্সের মাধ্যমে কিনতেছেন, প্রথম দুটো শর্ত এখানে, আপনি এক্সপেন্সের মাধ্যমে কিনতেছেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এক্সপেন্সের মাধ্যমে যখন আপনি কিনতেছেন আপনি আপনার সাপ্লায়ারকে টাকা পরিশোধ করতেছেন প্রথমেই, অর্থাৎ নগদে কিনতেছেন। কিন্তু আপনার কাস্টমারকে অ্যাসাইন যেটা করছেন এটা কিন্তু আপনি তার কাছ থেকে নগদে এখনো পান নাই, কেবল অ্যাসাইন করতেছেন। তার কাছে প্রোডাক্ট পৌঁছাবে, সে কবে দিবে টাকা, বা ডিউতে নিবে নাকি, মানে নগদে, আপনি নগদে নিয়ে দিচ্ছেন তার মানে যে সেও নগদে নিবে আপনার কাছে সেমন তো কথা নাই। তার মানে এইটা আপনি আপাতত তাকে অ্যাসাইন করে রাখতেছেন, পরে যে আবার ইনভয়েস করতে হবে তাকে, ইনভয়েস করে তারপরে কিন্তু তার কাছ থেকে পেমেন্ট আদায় করতে হবে। তো এখান থেকে যত বেশি কাস্টমারকে আপনি অ্যাসাইন করবেন তত বেশি সংখ্যায় আপনার ইনভয়েস করতে হবে। কিন্তু যদি মনে হয় যে না এই 4টা প্রোডাক্ট একটা কাস্টমারকেই আমি অ্যাসাইন করব, তাহলে এটা কিন্তু ড্রাফটে থাকবে। আপনি 10টা কাস্টমারকে অ্যাসাইন করেন আর 5টা কাস্টমারকে অ্যাসাইন করেন, এটা কিন্তু ড্রাফট আইটেমে থাকবে নন পোস্টিং আইটেম হিসেবে। এটা তখনই প্রভাব পড়বে যখন আপনি তাকে আলাদা করে ইনভয়েস করতেছেন, তখন কিন্তু সেটা ইম্প্যাক্ট ফেলবে, তার আগে কিন্তু এটা ইম্প্যাক্ট ফেলবে না। কাজেই আপনি চেষ্টা করবেন যে একটা, মানে যাবে না বলে কোনো সুর নাই, যাবে, কিন্তু আপনি চেষ্টা করবেন একটা এই এক্সপেন্সের মাধ্যমে যতগুলো প্রোডাক্ট আছে একজন কোনো কাস্টমারকে আপনি অ্যাসাইন করেন। যদি 5জনকে আলাদা অ্যাসাইন করতে হয় শুধু একটা প্রোডাক্ট একজন কাস্টমার নাও নিতে পারে, তাই না, 2টা 4টা 5টা প্রোডাক্ট তো চাইতে পারে আপনার কাছে। তো তখন যাকে যাকে অ্যাসাইন করবেন তার জন্য আলাদা এক্সপেন্স রেকর্ড করেন, সমস্যা নেই, এক্সপেন্স হোক বিল হোক, তাকে তার জন্য আলাদা রেকর্ড করেন, যে কাস্টমার আলাদা আলাদা রেকর্ড করেন। ফিচার কিন্তু দেওয়া আছে যে আপনি একই এক্সপেন্সের থেকে 5জনকে আলাদা অ্যাসাইন করতে পারবেন, কিন্তু ওই আলাদা আলাদা আবার সেই ইনভয়েস করা লাগবে। কাজেই এই এক্সপেন্সে যে কোনো একজন কাস্টমারকে আপনি যখন চুজ করে দিবেন, প্রোডাক্ট 5টা হোক আর একটা হোক, তখন ওই একজনকে নিয়ে আলাদা আপনার ইনভয়েস করতে হলো। কিন্তু বাকিদের নিয়ে কিন্তু আলাদা ইনভয়েস করতে হচ্ছে না যদি কিনা তাদের নিয়ে আলাদা এক্সপেন্সের মাধ্যমে বা আলাদা বিলের মাধ্যমে আলাদাভাবে কাস্টমার অ্যাসাইন করেন। আমি বলতে চাচ্ছি দিন শেষে ঘুরে ফিরে এই একটা কথা যে কাস্টমার একজন অ্যাসাইন করেন,
তাহলে সুবিধা হবে কি, এই এক্সপেন্স অনুযায়ী কাস্টমার কয়জন সেই অনুযায়ী আপনি ইনভয়েস করতে পারবেন। তো ধরেন আমি এখান থেকে কাস্টমার অ্যাসাইন করতেছি ক্রিস স্মিথকে, এখানেও ক্রিস স্মিথ, এখানেও ক্রিস স্মিথ, চারটাই ক্রিস স্মিথ। এখানে কিন্তু একটা নাম দিয়ে দিলে হবে না, যখন প্রোডাক্ট 4টা বা 10টা হবে তখন ওই 10 জায়গায় কিন্তু এই কাস্টমার অ্যাসাইন করতে হবে। এই যে দিলাম প্রথমে কি করলাম দেখেন, কাস্টমার অ্যাসাইন করলাম সব জায়গায়, এই 4টা প্রোডাক্টে ক্রিস স্মিথের কাছে যাবে একজন মানুষ। এখন এই ক্রিস স্মিথকে যখন সিলেক্ট করলাম তখন আমার কি হবে, প্রথমে তো কাস্টমার অ্যাসাইন করলাম, এনারা কিন্তু কাস্টমার আর আমি কিনতেছি যার কাছে সে সাপ্লায়ার, তার মানে একই এক্সপেন্স বা একই বিলের ভিতর দিয়ে কাস্টমার এবং সাপ্লায়ার দুজনের ক্ষেত্রেই কাজ আছে। তাহলে কাস্টমার এই যে একজনের নাম দিয়ে দিলাম, এখন আমার কি করতে হবে, বিলা বলে টিকমার্ক দিতে হবে। তাহলে আমি কৃষি স্মিথে যখন ছিলাম তখন দেখেন বিলা বলে টিকমার্ক দেওয়ার অপশন ছিল, কৃষি স্মিথ নাম দেওয়া হয়ে গেছে, এই যে এখানে নাম দেওয়া হয়ে গেছে, তার মানে কি এখন আমার কি বিলাবেলের টিকমার্ক দেওয়া শো করতেছে না, তার জন্য কি দিতে পারবো না? অবশ্যই দিতে পারবো। তার জন্য কি করতে হবে, আবার আলাদা করে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করা অবস্থায় আমি তো এখানে টিকমার্ক দিতে পারতাম, ঠিক আছে, কিন্তু এখানে যদি আমি ধরেন কোনো কায়দা টিকমার্ক না দিয়ে বাইরে ক্লিক করে ফেলি, এখন দেখি আমি খুঁজে পাচ্ছি না, তাহলে কি করবো, বিলাবের পরে ক্লিক করবো, ক্লিক করে এখানে একটা টিকমার্ক দিব, টিকমার্ক দিলে দেখেন কি হচ্ছে, খেয়াল করেন টিকমার্ক না দিলে কি হচ্ছে, এখানে একটা আলাদা মার্ক আপে আলাদা একটা পার্সেন্ট, মানে সরি, ফাঁকা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, সেলস অ্যামাউন্ট এখনো কিছু শো করেনি, এটাও ব্ল্যাঙ্ক আছে। আমি যখন টিকমার্ক দিচ্ছি দুই জায়গায় দুইটা অ্যামাউন্ট আসতেছে, অ্যামাউন্ট কি মার্ক আপে আসতেছে পার্সেন্টেজ 37.500 সামথিং, ঠিক আছে, এরকম আসতেছে পার্সেন্ট। আর সেলস অ্যামাউন্ট কত, 10,580। খেয়াল করেন এইখানে অ্যামাউন্ট, কোন অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা কিসের, এখানে দুটো অ্যামাউন্ট, আর এই অ্যামাউন্টটা কিসের বলতে পারবেন? আর এই যে মার্কআপটা হলো এটা বা কিসের? মূল কথা, এই লাইফ সেভিং ইকুইপমেন্ট আপনি হিসাব করে দেখবেন যে ডাটাবেজে, যে লাইফ সেভিং ইকুইপমেন্ট আপনি কিনছেন কত টাকা দিয়ে, আপনি কত টাকায় কিনছেন, ধরেন এই যে এই রেটটা, মানে আপনি তো যখন এক্সপেন্স রেকর্ড করছেন তার মানে কি, আপনি প্রথম আপনি কি করতেছেন, সাপ্লায়ার কাছ থেকে বাল্ক আকারে কিনতেছেন। তা আপনি সাপ্লায়ার কাছ থেকে বাল্ক আকারে যে টাকা দিয়ে কিনবেন, ধরেন আপনি এই যে লাইফ সেভিং ইকুইপমেন্ট এক এক পিস কিনতেছেন 640 টাকা, এটা হচ্ছে আপনার কস্ট, পার্সেস কস্ট। তো 640 টাকায় আপনি কার কাছ থেকে কিনছেন, কার্সন গোমেজের কাছ থেকে 640 টাকা পার পিস লাইফ সেভিং ইকুইপমেন্ট কিনতেছেন। কিনে আপনি কি এই ক্রিস স্মিথকে যে অ্যাসাইন করতেছেন, আপনি কি তার কাছেও কি 640 টাকায় বিক্রি করবেন? তার মানে সাপ্লায়ার কাছ থেকে কিনতেছেন 640 টাকা পার পিস, আপনি বিক্রিও কি 640 টাকা করবেন কাস্টমারের কাছে? না, কখনো না। তার মানে দেখেন, সহজে এখানে দেখেন 12, কোয়ান্টিটি 12টা, পার পিসের দাম 640 টাকা, আপনি টোটালে কিনতেছেন কত, 7,680 টাকায়, সাথে ট্যাক্স, এইট সামথিং, এই টাকা দিয়ে আপনি কিনতেছেন, আর আপনি বিক্রি করতেছেন কত, 10,560 টাকায়, ঠিক আছে। এখন এই যে 7,680 উইথ ট্যাক্স মাইনাস 10,560, এই দুইটার মাঝখানে অর্থাৎ ট্যাক্স সহ ক্রয় মূল্য এবং ট্যাক্স সহ বিক্রয় মূল্যের মাঝখানে যে তফাৎটা, এইটা হচ্ছে আপনার মার্কআপ। ওকে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মাঝখানে যে মূল্যটা থাকতেছে সেটা হচ্ছে আপনার মার্কআপ, অর্থাৎ আপনার অ্যাজ এ লভ্যাংশের মতো করে থাকতেছে, যেটা তার সাথেও আরো আনুষঙ্গিক খরচ থাকতে পারে, কিন্তু প্রাথমিক বা আপাত দৃষ্টিতে এটা মার্কআপ হয়ে থাকতেছে, ঠিক আছে। এটা জাস্ট ক্রয় মূল্য বিক্রয় মূল্যের যে তফাৎটা, এই তফাতের উপরে ভিত্তি করে মার্কআপটা হয়। যখন আপনি বিলাবলে করেন, যে না বিলাবল না করলে কিন্তু আপনার এটাকে আপনি পরে আলাদাভাবে ইনভয়েস করতে পারতেছেন, কিন্তু বিলাবল করলে কিন্তু আপনি এটা করতে পারতেছেন, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। এখন আমি কি করব, আমি এখানে টিকমার্ক দিলাম, পরের গুলো টিকমার্ক দিয়ে যাবো, দেখবেন অটোমেটিক ভাবে আমার এখানে মার্কআপ বা সেলস অ্যামাউন্ট চলে আসবে। দেখেন এটাও 6,000 প্লাস, 6,000 টাকা আমি কিনতেছি, 8,000 টাকা সেল, এখানে 33% হচ্ছে মার্কআপ, ঠিক আছে। এরপরেরটাও টিকমার্ক দিয়ে যাব, এরপরেরটাও টিকমার্ক দিয়ে যাব। এই মার্কআপ, এই অপশনটা আমরা কোথা থেকে চালু করছিলাম, যদি কেউ এই মার্কআপের অপশনটা চালু না করেন, আমরা তো তখন সেটিং এ দেখাইছিলাম, বলছিলাম এটা নিয়ে এইখানে নিয়ে আরো কাজ আছে। তা আপনি যদি মার্কআপ এবং বিলাবল যদি আগে থেকে কাজ না করেন, এই দেখেন এই যে সেল সেটিং এর নিচে এক্সপেন্স সেটিং, এখানে যান, এক্সপেন্স সেটিং এ যে আসুক, এই দেখেন এইখানে এই যে বিল অ্যান্ড এক্সপেন্সে পেন আইকনে ক্লিক করেন, দেখছেন এই যে মেক্স এক্সপেন্স অ্যান্ড আইটেম বিলাবল, এই যে 4 নম্বর অপশন, দেখেন প্রথম অপশন কি, এই প্রথম দুইটা বাদ দেন, প্রথম দুটো তেমন ব্যাপার ব্যাপার না,
এই যে ট্র্যাক এক্সপেন্সেস অ্যান্ড আইটেম বাই কাস্টমার, আপনি কাস্টমার ওয়াইজ এক্সপেন্স এবং যে কোনো আইটেম বা প্রোডাক্ট বা সার্ভিস এগুলো কি রেকর্ড করতে মানে চাইছিলেন? হ্যাঁ চাইছিলাম, যে কাস্টমারকে অ্যাসাইন করা যাক, এটা আপনি অন করছিলেন, না হলে কিন্তু এখনের এই ইন্টারফেসে আপনার এখানে কাস্টমারের অপশন শো করবে না। ওকে, তা এখানে আপনি এই এই অপশন চালু করছিলেন বিধায় কিন্তু, এই 3 নম্বর অপশন চালু করছিলেন বিধায় কাস্টমার অ্যাসাইন করা যাচ্ছে। এরপরে চতুর্থ অপশন ছিল মেক, সরি এইখান থেকে, মেক এক্সপেন্স অ্যান্ড আইটেমস বিলেবল, যা আপনি রেকর্ড করবেন কিন্তু সেটা বিলেবল করতে হবে না। হ্যাঁ বিলেবল করতে হবে, এখানে বিলেবলের অপশনটা আপনি রাখছিলেন, ওপেন করে রাখছিলেন। এখন যদি সে বিলেবল না করেন তাহলে তো আপনার মার্কআপ আসবে না। তো বিলেবল প্রথমে করতে হবে, প্রথম শর্ত। দ্বিতীয়ত হচ্ছে মার্কআপ, মার্কআপে টিকমার্ক দিয়েছিলেন, টিকমার্ক দেওয়ার পরে মার্কআপ উইথ ডিফল্ট রেট অফ, এই 0% বলছিলাম, এখানে 0% রাখেন। এখানে যদি 20% দেন সব ক্ষেত্রে 20%, এখানে যদি 30% দেন সব ক্ষেত্রে 30%, এখানে যদি 0 দেন তাহলে যে ক্ষেত্রে যে প্রোডাক্টের পারচেজ কস্ট এবং সেলস প্রাইস দুটোর ভিতরে যে ডিফারেন্স, সেখান থেকে মার্কআপটা অটো হবে, অটো হবে ক্যালকুলেশন। কিন্তু যদি আপনি কোনো 20% বা 30% দেন, তাহলে সব ক্ষেত্রে 20% বা 30% ডিফল্ট ভাবে হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন আমরা কেন জিরো রাখছিলাম। এই জিরো এখন রাখছিলাম বিদায় তখন, এখন কিন্তু আমাদের আলাদা আলাদা মার্কআপ হচ্ছে এবং সুন্দরভাবে হচ্ছে। কোন প্রোডাক্ট কত টাকা করে কেনা, এই ক্রয় মূল্য সাথে কত পার্সেন্ট ট্যাক্স, সেটা সেই ক্রয় মূল্যের সাথে যোগ হচ্ছে। আর বিক্রয় মূল্যের থেকে এই ক্রয় মূল্য, মানে টোটাল ক্রয় মূল্য থেকে টোটাল বিক্রয় মূল্য মাইনাস হয়ে যে পার্সেন্টটা থাকতেছে সেটা হচ্ছে মার্কআপের পার্সেন্ট। অটো সেটা হয়ে যাচ্ছে, আমাদের হিসাব করার দরকার হচ্ছে না। এটা কুইক বুকসে অটো হবে মার্কআপটা। ওকে, সেই সেটআপটা যদি এখান থেকে অন করে রাখেন, ঠিক আছে। এরপরে পরে একটা অপশন চালু করছিলাম, ট্র্যাক বিলেবল এক্সপেন্সেস অ্যান্ড আইটেমস অ্যাজ এ ইনকাম, যে বিলেবল যে এক্সপেন্স গুলো করতেছেন বা আইটেম গুলো করছেন এটা কি ইনকাম হিসেবে ট্র্যাক করবেন না? হ্যাঁ, আপনি দেখেন সব করলেন, বিলেবল করলেন, মার্কআপ করলেন, সব করলেন, কিন্তু বিলেবল এক্সপেন্স অ্যান্ড আইটেমকে ইনকাম হিসেবে যে দেখাবেন এইটা করতে ভুলে গেলেন, এই টিকমার্কটা দিতে ভুলে গেলেন, তাহলে তো আপনার এখান থেকে সেই টাকাটা আপনি আদায় করতে পারবেন না বা সেটা ক্লেম করতে পারবেন না, সেই অপশনটা চালু থাকবে না। এই জন্য ট্র্যাক বিলেবল এক্সপেন্সেস অ্যান্ড আইটেম অ্যাজ ইনকাম, এইখানে চালু করার সময় মনে হচ্ছিল যেন কি লেখা, বিলেবল এক্সপেন্স এবং আইটেম অ্যাজ ইনকাম, ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে, তো করাচ্ছে তাই করে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা এখন দেখেন, ঠিক আছে। মানে সেট আপের পর্যায়ে আমাদের কিছু করণীয় থাকে না, অনেক কিছু সেট আপ করে নিতে হয়, কিন্তু পরে প্রত্যেকটা বিষয় সেট আপের সাথে একটু মিলাতে হয়, মিলালে অনেক কিছু বোঝা যায় তখন। ওকে, তাহলে আমরা এটা যারা যারা করছি, এই যে পরে এই নে সিঙ্গেল লাইন এটা যখন দিয়েছিলাম এবং ডিফল্ট বিল পেমেন্ট টার্ম নেট 30 দিয়েছিলাম, যে আমরা সব ক্ষেত্রে নেট 30 থাকবে, কোনো কোনো ক্ষেত্রে 10% 15% যখন প্রয়োজন হবে দেবো, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 30 থাকবে, এটা আমরা দিয়েছিলাম। যাক, তাহলে এখানে আমার কোনো কাজ নেই, জাস্ট দেখালাম। তাহলে এখন কিন্তু এইখানে সব টিকমার্ক দেওয়া হয়ে গেছে, টিকমার্ক দিয়ে এই দেখেন এই যে আইটেম আবার চলে গেছে, ক্লিক করে দিচ্ছি। এই যে তার মানে বিলেবল হয়ে গেছে, মার্কআপ নিজের মতো করে হয়ে গেছে, সেলস অ্যামাউন্ট শো হয়েছে, কাস্টমার সব ক্ষেত্রে, ও এখানে গায়ত্রী কিনি হয়ে গেছে, নাম চেঞ্জ হয়ে গেছে, দাঁড়ান, কৃষি স্মিথ, এই ওকে, সব ঠিক আছে। তাহলে এখানে কৃষি স্মিথ, আমি যদি আলাদা আলাদা কাস্টমার 4 জনকে 4টা দিই তাও কিন্তু দিতে পারবো, কোনো প্রবলেম নাই। কিন্তু একজন দিলে হবে কি, আপনার কাজটা গোছানো থাকবে। আপনার যদি 4জন কাস্টমার দিতে হয়, আপনি 4টা এক্সপেন্স বা 4টা বিল করেন, কোনো সমস্যা নেই, সেখানে কাস্টমার অ্যাসাইন করেন আলাদা আলাদা বিলে বা আলাদা আলাদা এক্সপেন্সে, কোনো সমস্যা নেই। কিন্তু এক বিলে যখন দেবেন তখন জড়তাটা আপনার কাটাতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই 4টা প্রোডাক্ট দিয়ে আমরা বলছিলাম কি, যে কাস্টমার অ্যাসাইন করব, কাস্টমার অ্যাসাইন করলে বিলাবল তখন কাজ করতে হবে, বিলাবলের টিকমার্ক দিলে মার্কআপ সেলস অ্যামাউন্ট অটো চলে আসবে। তার মানে আমি কার্সন গোমেজ আমার সাপ্লায়ার, তার কাছ থেকে আমি এই প্রোডাক্টটা 12 পিস কিনতেছি 7,000 এত টাকায়, 5 পিস কিনতেছি 6,000 টাকায়, 4 পিস কিনছি 3,000 টাকা, 3 পিস কিনছি 90 টাকায়, সাপোজ। এই যে টাকা দিয়ে আমি যা যা দিয়ে কিনতেছি, এই এত এত অ্যামাউন্টে কিনতেছি, আমি কি এই সেম অ্যামাউন্টে আমার কাস্টমারকে আমি দিচ্ছি? না। তাহলে আমি কিনতেছি এই টাকায়, কাস্টমারকে দিচ্ছি এই সেম জিনিসগুলো, যেটা আমি 7,680 টাকায় কিনতেছি, সেইটা আমি বিক্রি করছি 10,560 টাকায়। যেটা 6,000 টাকা দিয়ে কিনছি সেটা 8,000, যেটা 3,000 সেটা 4,000-এ বিক্রি করছি, যেটা 90 টাকায় কিনছি এটা 150 টাকায় বিক্রি করছি। এই যে যে টাকা, এই ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্যের ডিফারেন্সটা, এটা রিলাবল করার সময় অটো মার্ক আপ হয়ে যাচ্ছে, জাস্ট এতটুকু তফাৎ। ঠিক আছে, আর কিছু এখানে। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে সেভ করব, সবকিছু ঠিকঠাক আছে, এখানে সেভ এন্ড ক্লোজ করে দিব। তাহলে আমাদের এটা এই
দেখেন এক্সপেন্স 17,000 এই সামথিং, এটা কিন্তু রেকর্ড হয়ে গেছে, এই যে এক্সপেন্স। ওকে, এখান থেকে কিন্তু আমরা আলাদাভাবে এই কার্সন গোমেজকে, অর্থাৎ এখানে তো কার্সন গোমেজ আমার সাপ্লায়ার, আমার এখন যদি আমি সেলস অপশনে যাই, আসছে কিনা জানি না এতক্ষণে, আসার কথা না, আরো লেট হবে। ওয়েট, কল, ওপেন ইনভয়েস, ক্রেডিট, আনবিল্ড ইনকাম, ওপেন ইনভয়েসে এখনো আসে নাই মনে হয়, জাস্ট না, এটা সেটা না, এখন আসে নাই, এটা আলাদাভাবে করতে হবে। যাক, তাহলে আমরা এখান থেকে কিভাবে কাস্টমার অ্যাসাইন করে এই পর্বে আমাদের এতটুকু দেখাচ্ছিল। ঠিক আছে, অ্যাসাইন করুক, অ্যাসাইন করছে, তারপর হচ্ছে আমার এটা আলাদাভাবে আমার যখন কাস্টমারের সাথে আমি আমার নিজের বুঝতে হবে, কিন্তু সাপ্লায়ারের ক্ষেত্রে আমার টাকা বুঝে দিতে হবে। বিষয়টা হচ্ছে এই, আলাদাভাবে তখন আমার কাস্টমারের কাছ থেকে টাকা আদায় করতে হবে। ওকে, আচ্ছা এখন আমি কি করব, বাল্ক বিল ইম্পোর্ট, বাল্ক বিল ইম্পোর্ট করি। সব থেকে মেজর যেটা, যে বাল্ক আকারে বিলটা ইম্পোর্ট করার ক্ষেত্রে যেটা আমার করণীয়, যেমনটা বাল্ক ইনভয়েস ইম্পোর্ট করা হয়েছিল। ঠিক আছে, তা আমাদের এখানে বিলের একটা এক্সেল ফাইল আছে, এটা না, এটা তো আছেই ফাইল, এই বাদেও দেখেন এই যে বাল্ক বিল ইম্পোর্ট ইউকে বায়ার, এটা লেখা আছে। ওপেন করেন, ওপেন করলে এখানে দেখেন এই যে কিছু ওই হ্যাশ চিহ্ন আছে। ঠিক আছে, তা এটা হচ্ছে যে ওই সিএসবি ফাইলে এরকম হয়ে যায়, অটো হয়ে যায়, হ্যাশ চিহ্ন হয়ে যায়, এই ঘরটা একটু বড় করে দিতে হয়। তাহলে আমরা বিল ইম্পোর্ট করার ক্ষেত্রে কোথায় যাব, আমরা কুইক বুকসে বিল ইম্পোর্ট করার ক্ষেত্রে এবার যাব এক্সপেন্স সেন্টারে। এই প্লাস নিউ এখান থেকে আমরা করতে পারবো, কিন্তু এখানে তো বাল্ক বিল অপশনটা নাই। ঠিক আছে, বিল ইম্পোর্টের অপশনটা নাই, এখানে সব সিঙ্গেল সিঙ্গেল। তাহলে আমি কি করব, এখন এখানে আমি চলে আসবো এক্সপেন্স, সেলসের বাইরে আমি এক্সপেন্সে যাব, এক্সপেন্স সেন্টারে যাব, যাওয়ার পরে এখান থেকে বিলে যাব। এই দেখেন এখানে চলে আসবো বিলে, বিলস। এখান থেকে বাম সাইডে, সরি ডাইন সাইডে দেখেন পে বিল, আর এখানে অ্যাড বিল। অ্যাড বিলে দেখেন কি আছে, অ্যাড বিলে যে আপলোড ফ্রম কম্পিউটার, ক্রিয়েট বিল, ক্রিয়েট রিকারিং বিল, এগুলো পরে। আর পে বিলের এখানে ম্যানেজ রিকারিং বিল। ঠিক আছে, আর এখানে দেখেন এক্সপোর্ট, মানে আপনার সেলস অপশনে যেমন যেমন ফাংশন, এক্সপেন্সেও যে তাই তাই থাকবে, সেই রকম সেরকম করে থাকবে এমন কিন্তু কথা নাই। এখানে ডিরেক্ট লেখা আছে এক্সপোর্ট, আর কোনো কিছু নাই। আপনি তো প্রথমে খোঁজা উচিত ছিল এইখানে যে আহ, এখানে ইম্পোর্ট, সরি এখানে এক্সপোর্ট দেওয়া আছে কিন্তু ইম্পোর্টের আপনার খুঁজতেছেন, তো এখানে আমার ইম্পোর্টের অপশনটা কই। ঠিক আছে, বা এইখানে দেখেন অ্যাড বিল, আপলোড ফ্রম কম্পিউটার, ক্রিয়েট বিল, ক্রিয়েট রিকারিং বিল। ঠিক আছে, এরপরে এখানে আছে কি, ম্যানেজ রিকারিং বিল, আবার পে বিল। এখন এখানে এক্সপোর্ট আছে, তা আমরা তো এক্সপোর্ট করব না, আমরা করব ইম্পোর্ট। এখানে বলছে তো হোয়েন ইউ হ্যাভ bills ready to review, you will find them here. To upload a bill or create a new one, go to add bill। যে বলছে যে যদি আপনি কোনো একটা নতুন বিল ক্রিয়েট করেন, বা সরি আপলোড এ বিল, যদি কোনো বিল আপলোড করেন বা কোনোটা ক্রিয়েট করেন, তাহলে অ্যাড বিলে যান। তার মানে এইখান থেকে কিছু কিছু জিনিস কিন্তু নতুন সদ্য চেঞ্জ করছে, যেটা আমরা আগের ব্যাচেও পাইনি। তার মানে কুইক বুকস প্রতিনিয়ত নিত্য নতুন কিন্তু আপডেট হয়। তাহলে কি করতে হবে, অ্যাড বিলে আমরা কি করব, আপলোড ফ্রম কম্পিউটার, যেখানে ইম্পোর্ট অপশনটা আমি বলছিলাম কি, যে ইম্পোর্ট কথাটা লেখা থাকলে বুঝবেন যে বাল্ক আকারে এটা মানে অ্যাড করতে হবে, এক্সেল ফাইল এখানে, মানে বা এক্সেল বা সিএসভি ফাইল এখানে আপলোড করতে হবে। কিন্তু এখানে কিন্তু ইম্পোর্ট কথাটা লেখা নাই। তাহলে কি করতে হবে, আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করতে হবে, আপলোডে ক্লিক করে দিতে হবে, এখান থেকে বিল। তাহলে আমার ফরম্যাটটা কই, আমার ফরম্যাটটা কই, আমার তো ফরম্যাট এখান থেকে ডাউনলোড করতে পারতেছি না। আমরা দেখি ব্যাস অপশনে যাই, কনফার্ম সিলেক্ট, ডিলেট সিলেক্ট, বহুত কিছু আছে, ফর রিভিউ, এখানে আনপেইড, এখানে যাই আনপেইড, আনপেইড বিল, এখানে ফিল্টারে যাই, দেখা যাক এখানে কি আছে। এখানে ডেট দিব 01
01/2018। এখানে ডেটটা চুজ করব করে, আর এইখানে হচ্ছে কি হলো, 7/31/2000, আচ্ছা 7/31 তো দিব না, 25 তারিখ দিব। দিয়ে এখানে পেস্ট করবো, নো বিল ফাউন্ড, আনপেইড, পেইড, কোনো কিছু নাই এখানে। এই দেখেন এইখানে যে মানে অপশন সবগুলো উজ্জ্বল আছে, তার মানে এখান থেকে আমার অ্যাড করার সিস্টেম নাই, অর্থাৎ অ্যাড করা বলতে কি, আমার যে স্যাম্পল ফাইল দেখবো সেই সুযোগটা এখান থেকে নাই, পাচ্ছি না আমি। তাহলে কি করতে পারি, ম্যানেজ রিকারিং বিল, অ্যাড বিলে যে আমি জাস্ট আপলোড করতে পারবো, কিন্তু আপলোড কি করব, দেখেন আমি আমার ফাইলটা যদি আপলোড করে দিই হয়তো নিবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাদের তো সেটা বুঝতে অসুবিধা থেকে যাবে, মানে অর্থাৎ কলাম কি থাকে, তাহলে কি করতে হবে, র্যান্ডম, যদি এরকমই সিস্টেম করে থাকে কুইক বুকস, দেখতেছি তো অবাক হওয়ার মতো ব্যাপার স্যাপার, ঠিক আছে কিছু। এখান থেকে যদি তাই হয় তাহলে আমার কি করতে হবে, আলাদাভাবে আমার এখান থেকে অ্যাড করে দিতে হবে। ওকে, আবার এখানে কি বলতেছে, কি ফাইল, ড্রপ ডকুমেন্ট হেয়ার অর সিলেক্ট ফাইল ফ্রম কম্পিউটার টু আপলোড। এখানে আবার সিএসভি ফাইলও নিবে না, হইলো কোনো কথা, এখানে পিডিএফ ফাইল নিবে। একটু তো হজবরলা করে ফেলছে। ক্রিয়েট বিল, ক্রিয়েট রিকারিং বিল, ওই যাবো বলেন তো, দাঁড়ান এক্সপেন্সের ভিতর দিয়ে পাই নাকি, নিউ ট্রানজেকশনে যাই, দাঁড়ান এখানে বিল, পে ডাউন, এই যে ইম্পোর্ট বিল পাওয়া গেছে, অবশেষে পাওয়া গেল। আচ্ছা, তার মানে এক্সপেন্সের ভিতর থেকে আপনার ওই বিলের অপশন থেকে সবকিছু উঠাই নিছে, এখানে ডিরেক্ট এক্সপেন্সেস চলে আসে। আচ্ছা, ডাউনলোড অ্যান্ড এক্সাম্পল ক্লিক করেন, বা স্যাম্পল চলে আসবে, ডাউনলোড হবে। এইখানে আপনার ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে কাট করেন, স্যাম্পল বিল ইম্পোর্ট, এখান থেকে কাট করব, কাট করে কোথায় যাব, এইখানে পেস্ট করব, স্ক্রিনে, এই পেস্ট করলাম। আমি কিন্তু এখনো রিনেম করিনি, জাস্ট এখানে পেস্ট করলাম, পেস্ট করে ওপেন করি এটা। ওপেন করলে দেখা যাচ্ছে এখানে বিভিন্ন মানে ডাটা দেওয়া আছে, এখানে অল ডাটা ফর স্যাম্পল পারপাস অনলি, এটা লেখা আছে। আমি কি করব, ওই 2 নাম্বার থেকে শুরু করে বাকিগুলো সব ডিলিট করে দিই, ঠিক আছে। ডিলিট করে দিয়ে এখন আমি কি করব, আমার শুধু কি করতে হবে, আমার কারেন্সিটা ওখানে আছে জিবিপি, আমি সেটা চেঞ্জ করে দিই, ঠিক আছে। আমি আমার শিটে যাচ্ছি, আমি একবারে, মানে যেহেতু লম্বা হচ্ছে ক্লাসটা, আমি একটু একবারে সব নিয়ে আসতেছি, আপনি আপনার মতো করে আইনেন, সমস্যা নাই। আমি কারেন্সি জিবিপি শুধু এটা নিচ্ছি না, আমার হচ্ছে ইউএসডি দিতে হবে, ঠিক আছে। আমি জিবিপি দিচ্ছি না, আগের বাজে জিবিপি দেওয়া ছিল, এটা হচ্ছে ইউএসডি দিচ্ছি, ঠিক আছে। আর কিছু না, আর কোনো চেঞ্জ নাই। দেখেন বিল নং এখানে দিলাম, সাপ্লায়ার দিয়ে দিছি, বিল ডেট দিয়েছি, ডিউ ডেট দিয়েছি, লোকেশন ইউকে ঠিক আছে, মেমো টেমো কিছু দেওয়ার দরকার হচ্ছে না। আর অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, অ্যাকাউন্ট নাম্বার আছে অলরেডি, ঠিক আছে। এখন এই চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বার আমার নাও মিলতে পারে, ঘটনা আছে কিন্তু, এই চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বার নাও মিলতে পারে, হ্যাঁ মিলবে না। দেখেন ডিউস এন্ড সাবস্ক্রিপশন আমার চার্ট অফ অ্যাকাউন্টে কি লেখা আছে, আমি এখান থেকে একটা সংশোধনী আছে, আমি আপনাদের দেখা দিচ্ছি, ডিউস এন্ড সাবস্ক্রিপশন কপি করবেন, ওই 1017 বাদ দিয়ে, ঠিক আছে। 1017 বাদ দিয়ে যে নতুন আর একটা ট্যাব এখানে রাখবেন, আশা করি দুজন মানে ওই, প্রত্যেকেই রাখেন নতুন ট্যাব, ঠিক আছে। এখানে আসবেন, এখানে এসে চার্ট অফ অ্যাকাউন্টে যাবেন, ট্রানজেকশন, চার্ট অফ অ্যাকাউন্ট। তার মানে আপনার সব বাইরের চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বার যে সব সমান হবে তা কিন্তু না। যেমন ডিউস এন্ড সাবস্ক্রিপশন আমরা দেখি, দেখেন এই পেজের সাথে আগের ব্যাচের তফাৎ কি ছিল, যে আমার এখানে আগের ব্যাচ বলে না, আগের ক্লায়েন্ট এমন আছে যে এক এক ক্লায়েন্টের এক এক রকম। তাহলে ডিউস অ্যান্ড সাবস্ক্রিপশন আমার, আচ্ছা এটা ঠিক আছে, 7017 এটা ঠিক আছে, তাহলে এটা যদি ঠিক থাকে তাহলে আমার এটা কিন্তু কোনো সংশোধন হবে না, 7017। আর ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স জেনারেল এটা কি আছে, একটু কপি করব। মানে আমার যদি চার্ট অফ অ্যাকাউন্ট গুলো ঠিক থাকে তাহলে কোনো প্রবলেম নেই, যদি ঠিক না থাকে এই বর্তমান প্র্যাকটিসের সাথে, বর্তমান এই কোম্পানি সেটআপের সাথে, তাহলে আমার সেইগুলো জাস্ট এডিট করে একটু চেঞ্জ করতে হবে। এডিট মানে আমার চার্ট অফ অ্যাকাউন্টের গুলো এডিট করবো না, এই এক্সেল শিটের এইগুলো এডিট করব। আচ্ছা, ইন্স্যুরেন্স জেনারেল কি আছে আমি একটু দেখি, 6004 আছে, দেখেন 6004, আর ওখানে কি আছে খেয়াল করেন, এখানে 7004 আছে, তা আমরা এখানে দিব 6004, ঠিক আছে, ও 4 থাকবে, দেখছেন এখানে 7004, এখানে 6004। আচ্ছা, আমি আপনাদের গুলো এডিট করে দিব, সমস্যা নেই, মানে আপনাদের ফাইলটা যাতে কমপ্লিট ফাইল হয়,
আপনারা যদি আমার মতো যেভাবে আমি চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি সেভাবে যদি দেন তাহলে আপনাদের ঠিক হবে, সমস্যা নেই। ওকে, এটা কপি করলাম, মিলস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। এটা 7,005। আর সব ঠিক আছে, এখানে এখানে 6,004 রে, এখান থেকে আমি একটু এইখানে এনে দেবো। আপনারা 6,004 দিছিলেন কিনা সেটা দেখতে হবে, কিন্তু আপনার যদি 6,004 থাকে আপনারও কিন্তু এই এক্সেল শিটটা চেঞ্জ করতে হবে। আপনার যদি 7,004 থাকে তাহলে আপনার ওই 6,004কে এখানেও আর এইখানেও, এখানে তো কিন্তু দুটো কলাম, দুটো কলাম, অ্যাকাউন্ট আর লাইন ডেসক্রিপশন দুটোই কিন্তু চেঞ্জ করতে হবে। ওকে, ডেসক্রিপশন আর লাইন ডেসক্রিপশন। তাহলে মিলস এন্টারটেইনমেন্ট ঠিক আছে, অফিস এক্সপেন্স, অফিস এক্সপেন্স মানে জাস্ট চার্ট অফ অ্যাকাউন্ট। সব আপনার যে কোম্পানিগুলো ক্রিয়েট করবেন কুইক বুকসে, সব কোম্পানির সাথে চার্ট অফ অ্যাকাউন্ট কিন্তু মিলবে না আপনার, যেমন সব ক্লায়েন্টের সাথেও মিলবে না, সব দেশেও মিলবে না, অনেক কিছুতে কিন্তু এরকম তফাৎ থাকবে। ওকে, অফিস এক্সপেন্সেস 7,026। আচ্ছা, এটা ঠিক আছে, 7,026। আর রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স 7,006। রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স 7,006, এটাও ঠিক আছে। সাপ্লাইস, সাপ্লাইস 7,007। 7,007 ঠিক আছে। ডিউস অ্যান্ড সাবস্ক্রিপশন, আচ্ছা ডিউস অ্যান্ড সাবস্ক্রিপশন, ও আচ্ছা ঠিক আছে, এখানে দুইবার আছে, তার মানে দুই ক্লায়েন্টের সাথে দুই রকম ট্রানজেকশন, কিন্তু অ্যাকাউন্ট কিন্তু সেম। এখানে 7,017, এখানে 7,017, আচ্ছা ঠিক আছে, ওটা সমস্যা নেই। আর মিলস অ্যান্ড এন্টারটেইনমেন্ট এখানেও কিন্তু আরেকবার আছে, 7,005, 7,005, 7,005। ওকে ঠিক আছে। অফিস এক্সপেন্সেস, অফিস এক্সপেন্সেস 7,026, 26 ঠিক আছে, সবগুলো ঠিক আছে। ওকে, শুধুমাত্র এই 6,004 এর সমস্যা ছিল, 6,004 আমি চেঞ্জ করে দিয়েছি। আপনার যদি এখানে ইন্স্যুরেন্স জেনারেল 6,004 দেন আপনাদের চেঞ্জ করতে হবে, যদি 6,004 না দিয়ে 7,004 থাকে তাইলে চেঞ্জ করার দরকার নাই। আমি এইখানে যেমনটা চেঞ্জ করছি সেম ভাবে আপনাদের ওই শিটটা, যে শিটটা আমার মূল শিট, সেখানেও কিন্তু আমি এটা দিয়ে রাখতেছি। আশা করি এই যে এই শিটটা আপনারা আপনাদের ক্লাসের যে ডাটাবেস, ক্লাস ওয়াইজ ডাটাবেস, সেখানে আমি দিয়ে দিচ্ছি। দেখেন এখানে 6,004 দিছি, কিন্তু এখানে কিন্তু 7,004 ছিল, আমি চেঞ্জ করে 6,004 দিয়েছি। কি চেঞ্জ করছি, কতটুকু চেঞ্জ করছি আশা করি দেখছেন। ঠিক আছে, যাক এটা সব গেল। এখন এখানে ছিল আপনাদের জিবিপি, আপনাদের এখানে ছিল জিবিপি, আমি দিব ইউএসডি। এটাও আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি ইউএসডি দিচ্ছি, আপনাদেরটাও ইউএসডি দিচ্ছি আর আমারটাও ইউএসডি দিচ্ছি। এটা দিলাম, এটাও কপি করে এখানে ইউএসডি দিলাম, আর এখান থেকে টান দিয়ে এই পর্যন্ত আনতেছি, এখান থেকে এনে ওকে, এই ইউএসডি। আপনাদের এটা ইউএসডি দিয়ে দিচ্ছি, আর যেটা এখন ইম্পোর্ট করব সেখানেও ইউএসডি দিয়ে দিচ্ছি। আপনাদের গুগল ড্রাইভ ডাটাবেস, যেটা ক্লাসের ডাটাবেস পাবেন, সেটাও কিন্তু ইউএসডি পাবেন, সমস্যা নেই। ওকে, আর সব ঠিক থাকবে। এখন দেখেন, বিল নাম্বার, সাপ্লায়ার নেম, এটা ম্যান্ডেটরি, সব স্টার মার্ক দেওয়া। বিল ডেট স্টার মার্ক, ডিউ ডেট স্টার মার্ক দেওয়া, লোকেশন ইউকে, টার্ম কোনটা, নেট 15 থাকতে পারে, নেট 30 থাকতে পারে, অ্যাকাউন্ট গুলো এবং লাইন ডেসক্রিপশন সেম থাকতে হবে। দেখা যাচ্ছে আপনি এই লাইনের যে কোনো একটা কিছুর নাম্বার চেঞ্জ করলেন, এই লাইনে চেঞ্জ করলেন না, লাস্টে ইম্পোর্ট কেন নিচ্ছে না আপনিও খুঁজে পাবেন না। কাজেই এখানে যা চেঞ্জ হবে এখান থেকেও কিন্তু তাই চেঞ্জ করতে হবে। এবার আসে কি, লাইন অ্যামাউন্ট, এরপরে লাইন ট্যাক্স কোড, অর্থাৎ কত পার্সেন্ট ট্যাক্স, লাইন ট্যাক্স অ্যামাউন্ট কত, কারেন্সি ইউএসডি। ওকে, এই ফাইলটা কিন্তু আমার রেডি, এটা কিন্তু স্যাম্পল ফাইল, আমি এখন ডাউনলোড মানে আপলোড করব। এই সেভ দিলাম, ইয়েস দিলাম, এবার আবার কেটে দিলাম, কেটে দিয়ে আবার সেভ দিলাম, আবার ইয়েস দিলাম, কারণ এই সিএসভি ফাইল এভাবে করা লাগে। এটাও তাই, এখানে সেভ দিলাম, ইয়েস দিলাম, হয়ে গেল। এবার আমি কি করব, এই ফাইলটা আবার ওপেন করে দেখব যে ঠিক আছে কিনা। কোনটা, আমি যেটা ইম্পোর্ট করব স্যাম্পল ফাইল, এইটা। দেখেন এখানে ছোট ছোট হয়ে যাবে, আবার একটু বড় করে দেখব যে সব ঠিকঠাক আছে কিনা। আশা করি সব ঠিক আছে, কেবলমাত্রই তো দিলাম। আচ্ছা, সব ঠিক আছে। আবার কেটে দিলে আবার কিন্তু এই সেভ চাইবে, সিএসভি ফাইল এরকম আবার ইয়েস দিতে হবে। ওকে, এবার আমি কি করব, এটাকে রিনেম করব। এটাকে আমি দিচ্ছি বাল্ক বিল, জাস্ট নাম দিচ্ছি BULK, বাল্ক বিল, জাস্ট ইউকে, এটা দিয়ে রাখতেছি। ওকে, এটা দিয়ে দিলাম নাম। এখন আমি এসে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার ক্ষেত্রে গাইডলাইন কি, এখান থেকে ইম্পোর্ট গাইডে যান, ওই
মানে ইনভয়েসের মতো ওই সেম জিনিস, এরকম কিছু বিষয়। ঠিক আছে, মূল যে বিষয়গুলো সেগুলো আমরা একটু দেখবো, কি কি স্টেপ সেগুলো তো আমরা করবো এই কাজ। এখানে মূল কথা হচ্ছে যে বিল ক্যান বি ইম্পোর্টেড উইথ মাল্টিপল লাইন আইটেমস অর অ্যাজ এ টোটাল ভ্যালু অফ এস লাইন, সরি এস বিল। মানে এক লাইনে আপনি টোটাল যদি যে অ্যামাউন্টটা, সেটাও আপনি ধরেন একটা বিলে 5টা প্রোডাক্ট আছে, সেই 5টা প্রোডাক্টের অ্যামাউন্টটা এক লাইনেও আপনি লিখতে পারেন। আবার আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল মাল্টিপল লাইনেও আপনি আলাদা আলাদা প্রোডাক্ট দিয়ে আলাদা আলাদা অ্যামাউন্ট দিতে পারেন। দুইভাবে আপনি ইম্পোর্ট করতে পারবেন। এক, মাল্টি কারেন্সি ইজ সাপোর্টেড, তার মানে কোনোটা ইউএসডি, কোনোটা কারো কোনো সাপ্লায়ারের কাছ থেকে জিবিপি, কোনো সাপ্লায়ারের সাথে ইউরো, এইভাবে যদি আপনি তাদেরকে পেমেন্ট করেন, সেটাও কিন্তু এক বিলে বিভিন্ন ধরনের কারেন্সি সাপোর্ট নিবে। কথা হচ্ছে তাই, ওকে। এরপরে ইউর ভ্যাট কোড আর ম্যাপড, মানে আপনার ভ্যাটের যে কোডটা বা ভ্যাট রেটটা, এটা ম্যাচিং করা হবে। সো ইউ ডোন্ট নিড টু চেঞ্জ দেম টু কুইক বুকস অনলাইন ভ্যাট কোড ফরম্যাট বিফোর ইম্পোর্টিং। তার মানে কুইক বুকসের যে ভ্যাট কোড আছে সেইটার সাথে আপনার সাথে এডিট করার আগের থেকে কোনো এডিট করে টুরে বা চেঞ্জ করার দরকার নাই। আপনারটাই আপনার যেমন ভ্যাট কোড দেওয়া আছে সেভাবেই কিন্তু আপনারা ম্যাচিং করে দেওয়া হবে। ধর কমন ভ্যাট কোড, এখানে দেখতে পারেন কমন ভ্যাট কোড কি কি, এখানে একটা গাইডলাইন আছে। কিন্তু নোটে কি লেখা আছে? নোট, উই রিকমেন্ডেড দ্যাট নো মোর দ্যান 100 বিলস আর ইম্পোর্টেড অ্যাট ওয়ান টাইম। তার মানে আমরা রিকমেন্ড করি যে 100 বিলের উপরে আপনি অ্যাট এ টাইমে ইম্পোর্ট করেন না। আপনি করতে পারবেন না তা কিন্তু বলতেছে না, 100 বিলের উপরেও আপনি করতে পারবেন, কিন্তু এট এ টাইমে আপনি 100 বিলের উপরে করেন না। 100 বিল বলতে কি, ওই 1000, মানে লাইন 1000 হবে, বিল 100। ধরেন প্রত্যেকটা বিলে যদি 10টা করে প্রোডাক্ট থাকে, তাহলে এক একটা বিলে 10টা লাইন হচ্ছে, তাহলে 100 বিলে 10 গুণ 100, 1000 লাইন হচ্ছে বা 1000 র হচ্ছে এক্সেলে বা সিএসভি ফাইলে। 1000 র আপনি একবার ইম্পোর্ট করতে পারবেন। কিন্তু আপনার যদি মনে হয় এরকম যে ভাই আমার বিল 80টা, কিন্তু 1020টা র হয়ে গেছে, কারণ কোনো বিলে এমন আছে যে 5টা প্রোডাক্ট, কোনো বিলে 33টা প্রোডাক্ট সাপোজ, সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম বিলে যদি প্রোডাক্ট বেশি হয় তাহলে কিন্তু সংখ্যা বেশি হয়ে যাবে। তাহলে আপনার দুটো জিনিস, যে কাটায় কাটায় 100 বিলই হইতে হবে আর কাটায় কাটায় 1000 র পর্যন্তই হইতে হবে, ব্যাপারটা কিন্তু এমন না। আপনার যদি 50টা বিলেও 1000 র হয়, তাও আপনি 1000 র ভিতরে থাকলে 50টা বিল ইম্পোর্ট করতে পারবেন, 51টা 52টা বিল ইম্পোর্ট করতে যাবেন না। আবার এমন আছে যে 100 বিল মিলায় যদি আপনার 700 র হয়, তাহলে আপনি যদি চান যে আমার তো এখন আরো 300 র হাতে আছে, 300 লাইন হাতে আছে, এক্সেল ফাইলে ফাঁকা আছে, তাহলে আমি কি করব? আমি এর সাথে আরো 5টা বিল অ্যাড করি। কিছু হবে না, হ্যাঁ কিছু হবে না, কিন্তু তারপরেও কুইক বুক যেটা সাজেস্ট করতেছে আপনাকে সেইভাবে করেন। আচ্ছা, তাহলে আমরা ইম্পোর্ট গাইড দেখলাম, এটা কেটে দিই। কেটে দিয়ে আমরা এটাকে বাল্ক বিল ইউকে লিখছি, লিখে এখন আমরা ইম্পোর্ট করব। এই ব্রাউজে ক্লিক করব, ক্লিক করে এই যে বাল্ক বিল ইউকে এটা সিলেক্ট করলাম, ওপেন করলাম। এখন নিচে কি বলা আছে দেখেন, ইউর সিএসভি ফাইল ক্যান হ্যাভ নো মোর দ্যান 1000 রস। ওকে, মানে 1000 রয়ের উপরে থাকতে পারবে না আপনার সিএসভি ফাইলে। ওকে, এটা দেখলাম। দেখে তাহলে কি করতেছে, আমরা 1000 রয়ের বেশি নাই আমরা জানি। এবার অ্যাড নিউ সাপ্লায়ার্স দ্যাট ডোন্ট অলরেডি এক্সিস্ট ইন কুইক বুকস, যে এমন কোন সাপ্লায়ার আপনার এখানে আছে কিনা যে যে এখন আপনার কুইক বুকসের ডাটাবেজে অ্যাড করা নাই, অথচ তার বিল এখানে ইম্পোর্ট করছেন। আমার না, আমাদের সবাই ডাটাবেজে অ্যাড করা আছে, কিন্তু তারপরেও দেখবেন এই ঝামেলাটা শুধু শুধুই করতে পারে। আমরা আগে টিকমার্ক দিচ্ছি না, তার মানে টিকমার্ক দেওয়ার দরকার নেই, আমরা জানি আমাদের সব সাপ্লায়ার কুইক বুকসে অলরেডি অ্যাড করা আছে। তাহলে নতুন কোনো সাপ্লায়ার আমরা অ্যাড করতেছি না, তাহলে এখানে টিকমার্ক দেওয়ার দরকার নাই। ঠিক আছে, আমি টিকমার্ক দিলাম না, যদি প্রয়োজন হয় আমি আবার ব্যাকে এসে দিব। ওকে, তাহলে নেক্সট করলাম। নেক্সট করে আমার এখানে ম্যাচিং করা হবে কি আছে, বিল ডেট। ডেট ফরম্যাটটা কি আছে, আমি বিল ডেটে একটু ডেট ফরম্যাটটা দেখতে চাই। আমি যেটা ইম্পোর্ট করতেছি সেইটা ডেট ফরম্যাটটা কি দিয়েছি আমি। হ্যাঁ, এটা ওপেন করে আমার বিল ডেট ফরম্যাট দেখতে হবে। আচ্ছা, আগে মাস, তারপরে দিন, অর্থাৎ 16 দেওয়া আছে, এই যে দেখছেন 6 16 23। তার মানে মাস, দিন, বছর। তাহলে আমি সেটা দিব, মান্থ ডেট ইয়ার, এটা দেওয়া আছে, দিলাম। এবার লাইন অ্যামাউন্টটা কি আছে, এক্সক্লুসিভ অফ ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স বাদে। ঠিক আছে, ইনক্লুসিভ না, ট্যাক্স অন্তর্ভুক্ত এটা দিবেন না। ঠিক আছে, এক্সক্লুসিভ অফ ট্যাক্স। এরপরে নেক্সট। এবার 10% ট্যাক্স আপনার কি নামে আছে, সেলসে তো ছিল ট্যাক্স নামে, এখানে কি আছে 10% আছে স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স। আর 15% কি কি নামে আছে, এটা একটু দেখতে হবে।
এটা আমার মনে নাই। 15% যে সেলসে কি নামে আছে সেটা আমার খেয়াল নাই, দেখে আমি ট্যাক্সে যাই। সেলস এই যে পার্সেসের ক্ষেত্রে 15% কি নামে এটা একটু দেখার বিষয়। কোথা থেকে দেখতে, এডিট ট্যাক্স, এডিট রেট, 15%-এ মেবি ভিডিএস ট্যাক্স এরকম আছে কিছু। হ্যাঁ, পার্সেসে 15% ভিডিএস ট্যাক্স। ওকে, ভিডিএস সেলসের ক্ষেত্রে ভিডিএস ট্যাক্স, ওকে দিলাম, দিয়ে নেক্সট। এবার দেখেন, আশা করি কোনো প্রবলেম নাই। বলছে 9টা বিল ইম্পোর্টেড, তার মানে আমার ওই যে আহ, ইসে ইনভয়েসের মতো, বাল্ক ইনভয়েসের মতো আগে যে আবার সেই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস বা সাপ্লাই কাস্টমার চুজ করার লাগে নাই, বা টিকমার্ক দিয়ে দেওয়া লাগে নাই। আমি টিকমার্ক না দিয়ে আমি কনফিডেন্ট ছিলাম যে না, আমার এখানে যাদের বাল্ক বিল আমি ইম্পোর্ট করতেছি তাদের সবাই, সব সাপ্লায়ার কিন্তু আমার ডাটাবেজে আগে থেকে আছে, তাহলে আমার আর কোনো প্রবলেম নাই। আমি এখানে সবকিছু ঠিকঠাক দিয়েছি, ট্যাক্স পার্সেন্টও ঠিকঠাক দিয়েছি, সবকিছু ম্যাচিং হয়েছে বিদায় আমার 9টা বিলই একসাথে ইম্পোর্ট হয়ে গেছে। আপনার 9-এর জায়গায় 100 বিল ইম্পোর্ট করা সময়ের ব্যাপার মাত্র, শুধু যদি ইনফরমেশন সব ঠিক থাকে, ফরম্যাট যদি ঠিক থাকে। ওকে, তাহলে 9টা বিল উইল বি ইম্পোর্টেড। আমরা স্টার্ট ইম্পোর্টে ক্লিক করে দিলাম। এই গোল বৃত্তটা ভরাট হওয়ার সময়টুকু নিবে, এইটুকু নিলে অর্থাৎ 5 সেকেন্ড, তার ভিতরে কিন্তু এই যে হয়ে গেল, দেখলাম। জাস্ট মিনিট, এই শেষ, নাইসলি ডান। 9 আউট অফ 9 বিল আর অ্যাডেড, ওকে দিয়ে দিলাম। আমার বিল কিন্তু সব অ্যাড হয়ে গেছে। এখানে সবগুলো বিল এই যে আমার নাম্বার অনুযায়ী হয়ে গেছে, 11 থেকে শুরু করে 11, 12, 13, 14 এইভাবে সব বিলগুলো ইম্পোর্ট হয়ে গেছে। ঠিক আছে, এইখানে কোন কোন এক্সপেন্স ছিল বা কি কি ছিল সবকিছু কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এগুলো ওপেন করেও দেখতে পারেন, সমস্যা নেই। এখন আমাদের বাকি আছে কি, বাল্ক বিল ইম্পোর্ট হলো। এ রেকর্ড বাই চেক, এ রেকর্ড বাই চেকটা কি? এই যে এখানে বিল কথাটা আসতেছে, বিল কথাটা কখন আসতেছে? আমি যখন সেলস সেন্টারে যখন আমি বাকিতে প্রোডাক্ট বিক্রি করতাম কাস্টমারের কাছে, তখন আমি ইনভয়েস মানে মাধ্যমে রেকর্ড করতাম। সেলসের উদাহরণ দিয়ে বুঝলে বিষয়টা গুলো মানে নিট অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি যখন বাকিতে পণ্য বিক্রি করতাম কাদের কাছে, আমার কাস্টমারের কাছে, তখন আমি ইনভয়েস রেকর্ড করতাম। ঠিক আবার যদি নগদে যদি পণ্য বিক্রয় করতাম, তখন আমি সেলস রিসিপ্টের মাধ্যমে রেকর্ড করতাম। আবার মানে এই দুটো অপশনই তো ছিল আমাদের এখানে, কিন্তু এখানে একটু এক্সট্রা অপশন আছে। সেটা কি, আমি যদি, এখানে তো আমার কেনা, আমি তো ওখানে সেলস এসে তো বিক্রি করা, এখানে হচ্ছে এক্সপেন্স সেন্টার হচ্ছে কেনা। তার মানে আমি যদি বাকিতে সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট কিনি তাহলে আমি বিলের মাধ্যমে রেকর্ড করব। আমি যদি নগদ টাকা, মানে নগদ বলতে ক্যাশে কিনি, ক্যাশে, নট ব্যাংক বা চেক। ওকে, এখানে দুটো বিষয়ই অন্তর্ভুক্ত, যদি আমি নগদে কিনি, হোক সেটা ক্যাশ টাকা বা ব্যাংকের মাধ্যমে বা ব্যাংকের চেকে, আমি কিন্তু তখন আমি কি রেকর্ড করতে পারবো, এক্সপেন্সের মাধ্যমে রেকর্ড করতে পারবো। ধরেন আমি নগদে কিনছি, হোক ক্যাশে কিনছি মানে একদম মানে নগদ টাকা, হ্যান্ড টু হ্যান্ড নগদ টাকা দিয়েছি, বা ব্যাংকের মাধ্যমে পে করছি চেকে, তাহলে আমি কিন্তু এক্সপেন্সের মাধ্যমে রেকর্ড করতে পারবো। কিন্তু যদি আমি চাই যে আমি, আরেকটা টুলস আছে যেটাই শুধুমাত্র এই যে চেক, যে আমি শুধু যদি ব্যাংকের মাধ্যমে রেকর্ড করি তাহলে কি করতে পারবো, বা সরি ব্যাংকের মাধ্যমে বা ব্যাংক চেকের মাধ্যমে যদি পে করে প্রোডাক্ট কিনি, তাহলে শুধু চেক নামে একটা অপশন আছে, এটার মাধ্যমে আমি রেকর্ড করতে পারবো। তার মানে দেখেন, বাকিতে যদি আমি কিনি তাহলে বিলের মাধ্যমে রেকর্ড করব, নগদে যদি ক্যাশ টাকায় কিনি বা ব্যাংকের মাধ্যমে কিনি বা চেকে কিনি তাহলে এক্সপেন্সের মাধ্যমে রেকর্ড করতে পারবো। তার মানে চেকে কিনি আর ক্যাশ গুনে দিয়ে কিনি, তাতে কিন্তু আমি দুই অপশনেই কিন্তু এক্সপেন্সের মাধ্যমে রেকর্ড করব, তার মানে নগদে কেনা হয়েছে এরকমটা উল্লেখ করা হবে। কিন্তু শুধু যদি একটা অপশন আমি চুজ করতে চাই, যে যে আমি ব্যাংকের মাধ্যমে কিনলে একটা অপশন থাকবে শুধু সেই কারণে, তাহলে আমি চেকের মাধ্যমে রেকর্ড করবো। অর্থাৎ ব্যাংকের মাধ্যমে কিনলে আপনি চেকের মাধ্যমে রেকর্ড করতে পারবেন, কিন্তু আপনি নগদে কিনলে, যে নগদ ক্যাশ টাকা দিয়ে আপনি কিনতেছেন, তখন শুধু এক্সপেন্সে করতে পারবেন। ঠিক আছে, এক্সপেন্সের মাধ্যমে রেকর্ড করতে পারবেন। কিন্তু যদি চেকের মাধ্যমে কেনেন তাহলে চেকের মাধ্যমে তো রেকর্ড করতে পারবেনই, আবার এক্সপেন্সের মাধ্যমে রেকর্ড করতে পারবেন। তার মানে আবার বলি, ব্যাংকের মাধ্যমে অর্থাৎ ব্যাংক চেক, ব্যাংকের মাধ্যমে মানে কি, ব্যাংক তো নিজে পরিশোধ করছে না, ব্যাংক চেকের মাধ্যমে পরিশোধ করতেছে।
এখন আরেকভাবে করা যায়, ডিরেক্ট ডেবিট। ঠিক আছে, তার মানে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া। আপনি সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট কিনছেন, তার সরাসরি তার ব্যাংকে টাকা জমা দিলেন, চেক দিলেন না, তাও কিন্তু আপনি এক্সপেন্সের মাধ্যমে রেকর্ড করলেন। কিন্তু যদি কোনো চেকে, ব্যাংক চেকের মাধ্যমে প্রোডাক্ট কেনেন, তাহলে চেকের মাধ্যমে রেকর্ড করতে পারবেন, এক্সপেন্সের মাধ্যমে রেকর্ড করতে পারবেন। মানে চেকে পেমেন্ট করলে আপনি চেকেও পারবেন, এক্সপেন্সেও পারবেন, কিন্তু শুধু নগদ টাকা দিয়ে পে করলে এক্সপেন্সের মাধ্যমে রেকর্ড করবেন। আর চেকে করলে চেকও পারবেন, এক্সপেন্সও পারবেন, আর বাকিতে করলে নগদে পারবেন। আর ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি করেন, তাহলে ক্রেডিটের মাধ্যমে, এটা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি এক্সপেন্সের মাধ্যমে রেকর্ড করবেন, কিন্তু ক্রেডিট কার্ডের কেনা কোনো পণ্য যদি ফেরত পাঠান, তাহলে ক্রেডিট কার্ড ক্রেডিটের মাধ্যমে অ্যাডজাস্টমেন্ট করবেন। এই দুটো টুলসের কাজ দেখবো, যে চেক আর ক্রেডিট কার্ড ক্রেডিট। তা চেকের মাধ্যমে, অর্থাৎ আমি সরাসরি ব্যাংক চেকের মাধ্যমে প্রোডাক্ট কিনছি, নগদ তো বটেই, তা বাদে চেক একটি স্বতন্ত্র বিষয় আছে। তাহলে আমরা চেকের মাধ্যমে কিভাবে রেকর্ড করবো সেটা একটু দেখবো, এই চেক টুলসটা সেই জন্য। তাহলে আমাদের এখানে ডাটা কি থাকবে, এই যে দেখেন এখানে গুগল ড্রাইভে এই যে এক্সপেন্সের পরে চেক আছে। চেকে কি বলতেছে, যে আমি আগে প্রোডাক্ট কিনছি, ঠিক আছে, পেমেন্ট মেথড কি, চেক, কোন ব্যাংকের, ব্যাংক অফ ইংল্যান্ড। তাহলে আমার সাপ্লায়ারকে রিভার ব্রেডফোর্ড, এটা কপি করলাম, কপি করে অর্থাৎ চেকে ক্লিক করছি, চেকে ক্লিক করে আমি পেইতে যাব, যে পেস্ট করব রিভার ব্রেডফোর্ড, চুজ করে দিলাম। এখানে ব্যাংক অ্যাকাউন্ট কোন ব্যাংকের মাধ্যমে কিনছি, ব্যাংক অফ ইংল্যান্ডের মাধ্যমে আমি কিনছি, ওকে দিলাম। এবার কি হবে, এই দেখেন এই রিভার ব্রেডফোর্ডের সাথে আগের আমার একটা লেনদেন আছে, কিন্তু সেটা কি এখানে অ্যাড হবে, অবশ্যই না। আমি এটা এখানে ক্লিক করে সরাই দিব, দিলাম, ব্যাংক অফ ইংল্যান্ড চুজ করলাম। পেমেন্ট ডেট, এটা কত তারিখ হবে, যেদিন কিনছি সেদিনই পেমেন্ট ডেট হবে যেহেতু নগদে। আচ্ছা, 3 জানুয়ারি 2024, 3রা জানুয়ারি 2024, জানুয়ারি, জানুয়ারি 2024, জানুয়ারি, 3 জানুয়ারি, ওকে, জানুয়ারি 3 তারিখ 2024। আচ্ছা, লাইফ সেভিং ইকুইপমেন্ট, পাশেরটা কেটে দিই, রাইট, সেভ, সেভ, ওকে দিয়েছি। আচ্ছা, লাইফ সেভিং ইকুইপমেন্ট, কোয়ান্টিটি 4, ট্যাক্স 8%। আর এখানে রেট লেখা আছে যদি লাগে আর কি, কোয়ান্টিটি 4, ট্যাক্স 8%। ক্যাটাগরি ডিটেলস হাইড হয়ে যাবে, আইটেম ডিটেলস আসবে, এখানে প্রোডাক্টে দিব লাইফ সেভিং ইকুইপমেন্ট, এটা আসছে, কোয়ান্টিটি 4, ট্যাক্স 8%। আমাদের বেশিক্ষণ বাকি নাই, হয়ে গেছে প্রায়। আচ্ছা, আচ্ছা, এখানে ক্লাসটাও দিয়ে দিচ্ছি, লাইফ সেভিং ইকুইপমেন্ট, ওকে দিলাম। দেওয়ার পরে এবার কি দিব, এবার দিব হচ্ছে সার্জিক্যাল ইকুইপমেন্ট, কপি করলাম, কোয়ান্টিটি 3, ট্যাক্স 0, কোয়ান্টিটি 3 সার্জিক্যাল ইকুইপমেন্ট, কোয়ান্টিটি 3, ট্যাক্স 0, সার্জিক্যাল ইকুইপমেন্ট সিলেক্ট করলাম, কোয়ান্টিটি 3, ট্যাক্স 0, ওকে। এখান থেকেও সার্জিক্যাল ইকুইপমেন্টটা চুজ করে দিলাম। এই দুটো প্রোডাক্ট আমি কিনছি কিসের মাধ্যমে, এখানে ব্যাংক অফ ইংল্যান্ড, চেক নাম্বার এই 2, তার মানে কি আমি আগে একটা চেকের মাধ্যমে পেমেন্ট করছি মেবি, তার জন্য এখানে 1 ছিল আর এখানে 2। এখন যদি আপনার মনে হয় যে না, আমি যে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করছি তার যে চেক, তার আলাদা নাম্বার আছে, তখন আপনি নাম্বারটা দিবেন, এখানে কিন্তু উন্মুক্ত আপনার জন্য। তখন চেক নাম্বারটা দিবেন, সাধারণত এরকম লেখা থাকে CA দিয়ে, এরপরে অ্যালফাবেট নাম্বার, বড় হাতের অ্যালফাবেট দেওয়া থাকে, আর কিছু নাম্বার এবং অ্যালফাবেটের সংমিশ্রণে চেক নাম্বারগুলো হয়ে থাকে, আন্তর্জাতিকভাবে বা দেশে সব জায়গায় এরকম ভাবে হয়ে থাকে। তা আপনি সে চেক নাম্বারটা দিয়ে দিবেন, তাহলে রেফারেন্স নাম্বার হয়ে যাবে যে কোন চেকের মাধ্যমে পে করছি। তাহলে আমি এখানে দুটো প্রোডাক্ট দিলাম, এখানে পেমেন্ট মেথড কি, ব্যাংক অফ ইংল্যান্ড, এবং চেক, এই যে চেক নাম্বার, তার মানে ব্যাংকের মাধ্যমে পে করতেছি, মানে আমি চেকে পে করতেছি, সেটা দিয়ে আমি এখানে প্রোডাক্ট দিয়ে দিলাম ডিটেলস, ক্লাস দিয়ে দিলাম। এখানে বিলাবল, মার্কআপ, সেলস অ্যামাউন্ট, কাস্টমার, এগুলো কিন্তু প্রযোজ্য হবে শুধুমাত্র কাস্টমার, আলাদা কাস্টমার অ্যাসাইন করলে, তাছাড়া কিন্তু এগুলো প্রযোজ্য হবে না। ওকে, তাহলে আমি এখানে সবকিছু দিয়ে সেভ এন্ড ক্লোজ করতেছি। এটা কিন্তু শুধুমাত্র আমি যখন চেকের মাধ্যমে রেকর্ড করব তখন কিন্তু এই টুলসটার আমার কাজ করতে পারবো। তার মানে দেখেন এখানে কিন্তু ব্যাংক অপশন ছিল এবং চেক উল্লেখ করাই ছিল। আমি যে শুধু নগদে, অর্থাৎ নগদ টাকায় আমি যখন কিনতেছি তখন এক্সপেন্সের মাধ্যমে রেকর্ড করব, কিন্তু আমি যদি চেকের মাধ্যমে কিনি তাহলে আমি, বা ব্যাংকের চেকের মাধ্যমে প্রোডাক্ট কিনি, তাহলে আমি চেকের মাধ্যমে রেকর্ড করতে পারবো, মন চাইলে এক্সপেন্সের মাধ্যমে রেকর্ড করতে পারবো। কিন্তু শুধু চেকের মাধ্যমে, শুধু চেক টুলসের মাধ্যমে রেকর্ড করতে পারবো তখন, যখন শুধু চেকের মাধ্যমে আমি
পরিশোধ করে প্রোডাক্ট কিনবো। ঠিক আছে, মানে মোট কথা নগদ টাকা দিয়ে আমি কিনলে এক্সপেন্স পর্যন্ত আমি সীমাবদ্ধ, কিন্তু চেকের মাধ্যমে আমি যদি কিনি তাহলে চেকের মাধ্যমে আমি করতে পারবো, এক্সপেন্সের মাধ্যমে, এই দুটো টুলসের কাজই তখন করতে পারবো। ওকে, আচ্ছা তাহলে চেক করলাম। এখন হচ্ছে কি ক্রেডিট কার্ড ক্রেডিট, এই টুলসটার কাজ কি? আমরা তো সবগুলো করলাম, আমরা এক্সপেন্স করলাম, চেক করলাম, বিল, পে বিল, পার্চেজ অর্ডার, সাপ্লায়ার ক্রেডিট সব করলাম। আর অ্যাড সাপ্লায়ার এগুলো তো আমরা আগে করছি, অর্থাৎ সাপ্লায়ার কিভাবে অ্যাড করতে হয় এখান থেকেও অ্যাড করা যায়, এখান থেকেও করা যায়, আমরা বাল্ক আকারেও করছি, আবার ম্যানুয়ালিও করছি। এই টুলসটা অ্যাড কাস্টমার, অ্যাড সাপ্লায়ার, অ্যাড প্রোডাক্ট এন্ড সার্ভিস, এগুলো তিনটাই আমাদের করা হয়ে গেছে। প্রত্যেকটা নিচে তিনটা টুলসের কাজ আমাদের অনেক আগে করা হয়ে গেছে, 3 নম্বর ক্লাসে বা 2 নম্বর ক্লাসের দিকেই করছি, বা 4 নম্বর ক্লাসে। ঠিক আছে, এই সময় করছি। এখন এখানে একটা টুলস আমার বাকি আছে সাপ্লায়ারের আন্ডারে, ক্রেডিট কার্ড ক্রেডিট। এটা কি? এটা একটু আগেও বলছি যে আপনি এই যে যেমন চেকের মাধ্যমে পে করলেন, তার জন্য আলাদা চেকের টুলস আছে, যে চেকের মাধ্যমে কিনলে চেকের টুলস দিয়ে আপনি পে করতে পারবেন বা এখানে রেকর্ড করতে পারবেন। কিন্তু যদি চেক দিয়ে পে করে আপনি যদি এক্সপেন্সের মাধ্যমে রেকর্ড করতে চান, হ্যাঁ পারবেন, কিন্তু নগদ টাকা দিয়ে পে করে আপনি চেকের মাধ্যমে করবেন তা হবে না, সেটা কিন্তু এক্সপেন্সেই করতে হবে। গেল। এখন যদি আপনি চান যে আমি প্রোডাক্ট কিনবো, আমার একটা ক্রেডিট কার্ড আছে, সেইটার মাধ্যমে আমি পে করব, পে করে আমি প্রোডাক্ট কিনবো, হ্যাঁ কিনতে পারেন। সেক্ষেত্রে কি করতে হবে? পেমেন্ট মেথডে আপনি ক্রেডিট কার্ড চুজ করে দিবেন। কিন্তু সেটা তো বাহাদুরি না, সেটাও কিন্তু সেই এক্সপেন্সের মাধ্যমে রেকর্ড করতে হবে, কারণ ক্রেডিট কার্ড হোক আর যা হোক, আপনি তো বায়ারকে পে করেই প্রোডাক্ট কিনতেছেন, তাও কিন্তু এক্সপেন্সের মাধ্যমে রেকর্ড করতে হবে। কিন্তু তফাৎ হবে কি, ক্রেডিট কার্ড দিয়ে প্রোডাক্ট কিনছেন, কেনার পরে যদি আপনি মনে হয় যে না আপনি সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট কিনছেন, কোনোটা ভাঙা বা ফাটা বা ডেট ওভার বা কোনো প্রবলেম, আপনার ফেরত পাঠাতে হবে। তাহলে সেই ফেরত পাঠালে সেটা আপনি কিভাবে অ্যাডজাস্টমেন্ট করবেন? যে আমি ক্রেডিট কার্ড দিয়ে পে করে প্রোডাক্ট কিনছি, কিন্তু প্রোডাক্টের ড্যামেজ, এখন আমি ফেরত পাঠাতে চাই, এই অ্যাডজাস্টমেন্টটা কিভাবে, আর কিনবেনই বা কিভাবে, সেটা কিভাবে রেকর্ড করবেন? দ্বিতীয়ত, ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনে ফেরত পাঠালে কিভাবে রেকর্ড করবেন কুইকবুকস, এটা হচ্ছে বিষয়। চলেন, তার জন্য কি করতে হবে? ক্রেডিট কার্ড ক্রেডিট, এই টুলসের নাম হচ্ছে ক্রেডিট কার্ড ক্রেডিট, অর্থাৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনে আবার সেটা ফেরত পাঠানো, এটাকে বলে ক্রেডিট কার্ড ক্রেডিট। এখন ক্রেডিট কার্ড ক্রেডিট করতে হলে কি করতে হবে? আপনার আগে তো এক্সপেন্স করতে হবে, অর্থাৎ একটা প্রোডাক্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনতে হবে, এমন তো কোনো কিছু আমাদের কেনা নাই। এই জন্য ক্রেডিট কার্ড ক্রেডিট করার জন্য এই টুলসে চলে আসবেন। এই যে যে এক্সেল শিট আছে, সর্বশেষ দেখেন ক্রেডিট কার্ড ক্রেডিট লেখা আছে। এখানে একজন সাপ্লায়ারের কাছ থেকে দেখেন আমরা 3টা প্রোডাক্ট কিনছি, যেটা পেমেন্ট মেথড কি? ক্রেডিট কার্ড। কার্ড দুটো কার্ড আছে আমার এখানে, এখানে আরজিবি ভিসা গোল্ড, যেটা ভিসা কার্ড যেটা, সেইটা দিয়ে আমি পেমেন্ট করছি, পেমেন্ট মেথড। এরপরে রিফান্ড করা হয়েছে বা ক্রেডিট কার্ড ক্রেডিট করা হয়েছে 5 জানুয়ারি, হ্যান্ড স্যানিটাইজার 2টা। এটা কিভাবে আমি অ্যাডজাস্ট করবো সেটা দেখতে হবে। তাহলে আমি মেকিডুরান দিয়ে একটা, আমি কি করব, আমি রেকর্ড করবো কিন্তু এক্সপেন্স। এই ক্রেডিট কার্ড দিয়ে কেনার জন্য আলাদা কোনো টুলস নাই, ওটাও কিন্তু সে নগদ টাকা সামিল, কাজেই আপনার এক্সপেন্সের মাধ্যমে আমার রেকর্ড করতে হবে। ফার্স্টে প্লাস নিউ আইকনে যাব, এক্সপেন্সে যাব, তার মানে র্যান্ডম এক্সপেন্স যেভাবে আমার রেকর্ড করি সেভাবে রেকর্ড করতে হবে। শুধু পেমেন্ট মেথডে দিয়ে আমি কি করব? ক্রেডিট কার্ড। দেখেন এইখানে যাচ্ছি, এখানে যে পেস্ট করলাম মেকিডুরান, মেকিডুরানকে সিলেক্ট করলাম। এই যে ব্যাংক অফ ইংল্যান্ড, আমি পেমেন্ট অ্যাকাউন্ট দিছি ব্যাংক, আচ্ছা মেকিডুরানের সাথে আগের লেনদেন আছে, তাই এটা আমার দরকার নেই, আমি এখানে সরাই দিলাম। এখন এই যে পেমেন্ট মেথড দেখেন চেঞ্জ কতটুকু জায়গায়, পেমেন্ট অ্যাকাউন্টে আমি ব্যাংক অফ ইংল্যান্ড দিব না, আমি দিব কি, এই যে আরবিসি ভিসা গোল্ড, ঠিক আছে, বা ভিসা কার্ড যেটা, এইটা দিলাম। এইটা দিয়ে আমার এখানে পেমেন্ট ডেট কত? 1 জানুয়ারি 2024, 1 জানুয়ারি 2024, এটা হলে আমাদের আছে ক্লাস শেষ হয়ে যায়। 1 জানুয়ারি 2024 পেমেন্ট মেথড দেখেন, আবার এখানে উল্লেখ করে দিচ্ছি ক্রেডিট কার্ড। পেমেন্ট অ্যাকাউন্ট দিয়েছি কিন্তু পেমেন্ট মেথড আবার ক্রেডিট কার্ড, তার মানে এক্সপেন্স করতে গেলে এই 4টা মেথডে আমি পে করতে পারি, ক্যাশ, চেক, ক্রেডিট কার্ড, ডিরেক্ট ডেবিট। ডিরেক্ট ডেবিট হচ্ছে সরাসরি যার কাছ থেকে কিনতেছি তার ব্যাংকে ডিপোজিট করে দেওয়া, এটা চেক, চেক পেমেন্ট না, ওটাও ব্যাংকের মাধ্যমে, কিন্তু ডিরেক্ট ডেবিট বলতে তার ব্যাংকে সরাসরি ডিপোজিট করে দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্ট ডেবিট। আমরা যেহেতু ক্রেডিট কার্ডে পেমেন্ট করছি, আমরা ক্রেডিট কার্ড দিলাম। রেফারেন্স নাম্বার যদি কোনো কিছু থাকে ক্রেডিট কার্ডের ট্রানজেকশন আপনি দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, ক্যাটাগরি ডিটেলস এর দরকার নাই, আমরা চলে যাচ্ছি আইটেম ডিটেলস। ওকে, প্রোডাক্ট কি কি? সার্জিক্যাল ইকুইপমেন্ট কোয়ান্টিটি 2টা, ট্যাক্স 10%। সার্জিক্যাল ইকুইপমেন্ট দিলাম, কোয়ান্টিটি 2টা, ট্যাক্স 10%, 10% ক্লাস সার্জিক্যাল ইকুইপমেন্ট। ওকে, এরপর একটা কি? লাইফ সেভিং ইকুইপমেন্ট,
কোয়ান্টিটি 5টা, ট্যাক্স 8%। লাইফ সেভিং ইকুইপমেন্ট কোয়ান্টিটি 5টা, ও কি হলো, লাইফ সেভিং ইকুইপমেন্ট দিলাম না। লাইফ সেভিং ইকুইপমেন্ট কোয়ান্টিটি 5টা, ট্যাক্স মেবি 8% না 10%, দেখি আবার দেখে নি। ট্যাক্স 8%, সরি 8%, 8%। এটা হচ্ছে লাইফ সেভিং ইকুইপমেন্ট। ওকে, দিলাম। এরপরে আছে কি, আরেকটা আছে, এটা দিলে হয়ে যাবে। হ্যান্ড স্যানিটাইজার কোয়ান্টিটি 10টা, ট্যাক্স 10%। হ্যান্ড স্যানিটাইজার কোয়ান্টিটি 10টা, 10টা, এটাও 10%। এখানেও দিব হ্যান্ড স্যানিটাইজার। ওকে, দিলাম। এই কটা দিলাম, দেওয়ার পরে এখন আমি কিন্তু সেভ সেভ করবো। সেভেন ক্লোজ করলাম। তার মানে আমার একটা র্যান্ডম এক্সপেন্স রেকর্ড করা হলো, যে আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করে এই প্রোডাক্টগুলো কিনছি। এখন এটা কয়েক তারিখে কিনছি? জানুয়ারির 1 তারিখ। পেমেন্টকে কিন্তু ক্রেডিট কার্ড দিয়েছি এবং কার্ডে আরবিসি ভিসা কার্ড এটা আমি সিলেক্ট করছি। তার মানে এইটার মাধ্যমে আমার যদি ক্রেডিট কার্ড ক্রেডিট এই টুলস ব্যবহার করতে হয়, তার জন্য আমার পেমেন্ট মেথড অবশ্যই ক্রেডিট কার্ড হওয়া লাগবে বা ক্রেডিট কার্ড দিয়ে পে করা লাগবে। ওকে, এখন এইটা আমি মানে জানুয়ারির 1 তারিখে করছি। 5 তারিখে, জানুয়ারি 5 তারিখে আমার প্রোডাক্টগুলো আমি দেখতেছি যে কোনো কারণে সেদিন বা 4 তারিখে আমি দেখলাম যে এই হ্যান্ড স্যানিটাইজার যে 10টা কিনছি তার ভিতরে 2টা ডেট ওভার বা ফাটা বা ভেঙে গেছে, সামথিং রং, যে কোনো কিছু আমি ফেরত দিতে চাই, মোট কথা। ঠিক আছে, এখন আমি 5 তারিখে যখন আমি এইটা আমি রেকর্ড করব, তখন আমি কি করব, ক্রেডিট কার্ড ক্রেডিট এই টুলস এর মাধ্যমে রেকর্ড করব এবং এই দুটো রিটার্ন পাঠাবো আমার সাপ্লায়ারকে, এবং আমার সফটওয়্যার আমি অ্যাডজাস্টমেন্ট করব এই ক্রেডিট কার্ড ক্রেডিট এই টুলস এর মাধ্যমে। ঠিক আছে, তাহলে কোথায় যাব তখন, প্লাস নিউ আইকনে যাব, সাপ্লায়ারের আন্ডারে এই যে টুলস ক্রেডিট কার্ড ক্রেডিট, এখানে ক্লিক করব। ক্রেডিট কার্ড ক্রেডিট বিষয়টা মনে রাখবেন। আচ্ছা, এখানে পেইকে কাকে চুজ করব, এই যে মেক ইট রান, এনাকে চুজ করলাম মেক ইট রান, সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, দিলাম। আর এখানে রিটার্ন পাঠানো হচ্ছে কবে, 5 তারিখ। 5 তারিখ দিয়ে দিলাম। এখানে যদি রেফারেন্স নাম্বার থাকে যে না আমার ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি যে কিনছিলাম তার ট্রানজাকশন আইডি এই যে, দিয়ে দিলেন। আর এখানে ব্যাংক বা ক্রেডিট অ্যাকাউন্ট কোনটা, ওই ক্রেডিট কার্ড, উক্ত ক্রেডিট কার্ডই এখানে রাখবেন। ওকে, ওটা আবার চেঞ্জ করে দিয়ে, তার মানে যে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি পে করছিলেন সেই ক্রেডিট কার্ড এখন কিন্তু ক্রেডিট হবে। ওকে, আচ্ছা থাকলো। এবার ক্যাটাগরি ডিটেলস কিছু না, আমার আইটেম ডিটেলসে যাব। কি দিব, আমি এখানে দিব হ্যান্ড স্যানিটাইজার কোয়ান্টিটি 2টা, কিন্তু এখানে কিন্তু ট্যাক্স লেখা নাই, কিন্তু এখানে ট্যাক্স ছিল। এই যে 10টা কিনছিলাম 10% ট্যাক্স ছিল। এখানে হ্যান্ড স্যানিটাইজার কোয়ান্টিটি 2টা, আবার ট্যাক্সও 10%, সে 2টার ক্ষেত্রেও 10%, সমস্যা না। তাহলে হ্যান্ড স্যানিটাইজার কপি করব, প্রোডাক্টে যাব, হ্যান্ড স্যানিটাইজারে পেস্ট করলাম, সিলেক্ট করলাম কোয়ান্টিটি 2টা, আর ট্যাক্স 10%। আবার এখানে ক্লাসও দিয়ে দিব হ্যান্ড স্যানিটাইজার। ওকে, এই আমি দিয়ে দিলাম। এখানে যদি রেফারেন্স কোনো কিছু থাকে আপনাকে, যদি আপনার ক্লায়েন্ট দেয় তাহলে দিবেন, না হলে না দিবেন। ওকে, শুধু কোন কাস্টমার কোন সাপ্লায়ারের কাছ থেকে কেনা হয়েছিল তাকে দিবেন, কোন অ্যাকাউন্টের মাধ্যমে কেনা হয়েছিল, কোন ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট সেইটা সঠিকটা দিবেন, এবং কবে আপনি রিটার্ন পাঠাচ্ছেন বা অ্যাডজাস্ট করতেছেন সেটা ডেটটা দিবেন, এবং কোন প্রোডাক্ট কত কোয়ান্টিটি, এবং অবশ্যই ট্যাক্স কত পার্সেন্ট ছিলেন, এবং ক্লাসটা এখানে অ্যাড করবেন, না হলে কিন্তু এই ক্লাসে এটা প্রভাব পড়বে না। ওকে, এবার সেভ অ্যান্ড ক্লোজ করেন। সেভ অ্যান্ড ক্লোজ, সেভ অ্যান্ড ক্লোজ করলে ক্রেডিট কার্ড ক্রেডিট হয়ে যাবে। দেখেন এখানে লেখা উঠবে ক্রেডিট কার্ড ক্রেডিট, এই যে ক্রেডিট কার্ড ক্রেডিট মেক ইট রান ইনভেন্টরি আছে, অর্থাৎ আপনার ইনভেন্টরি থেকে এটা কমে গেল। ঠিক আছে, ছিল ধরেন 10 পিস কিনছিলেন, 10 পিস ছিল, এখান থেকে 2 পিস কমে যায় 8 পিস থাকলো, সেটা মাইনাস করে দেখালো, ইনভেন্টরি অ্যাসেট এখান থেকে মাইনাস করে দেখালো। আবার এখানে ট্যাক্স যেটা ছিল সেটা মাইনাস করে দেখালো। তার মানে এই ক্রেডিট কার্ড ক্রেডিটের মাধ্যমে আমাদের ম্যানেজিং বিল চ্যাপ্টার শেষ হলো। আমরা আগামী রবিবার 7 নাম্বার ক্লাসে বাকি বিষয়গুলো দেখব। আজকে এই পর্যন্ত, বেস্ট।